আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের যেই লাস্ট রেসিডেন্সির যেই কোয়েশ্চেন নিয়ে আজকে যে ডিসকাশন। আজকে আমাদের অ্যানাটমি অংশটা নিয়ে আমরা কথা বলব। তো এই সেশনগুলা আসলে মূলত করার উদ্দেশ্য হলো ২ টা। একটা হলো যে আপনারা যারা পরবর্তীতে সামনে পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া যে আসলে কি ধরনের প্রশ্ন আসে বা কি ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসতে পারে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে আপনাদেরকে নতুন যে টপিকস গুলো আসছে বা নতুন যে টপিকস গুলো এখন আসছে সেগুলা নিয়ে একটু জানানো। আর এই সেশন গুলো যেহেতু লাইভ সেশন এগুলা রেকর্ড ওভাবে থাকে না। আপনারা মূলত যারা Zoom এ কানেক্ট হচ্ছেন তারাই এটা দেখতে পারবেন। আর Facebook লাইভ থাকবে কিন্তু শুধুমাত্র যতক্ষণ লাইভ চলবে ততক্ষণই। আর এখানে আমাদের কিছু প্রশ্নে কিছু ফিগার আমাদেরকে ইচ্ছে করেই এড করা সম্ভব হয়নি। কারণ না হলে লাইভ চলা অবস্থায় অনেক সময় সেশনটাও Facebook পলিসির কারণেই কেটে দেয়। এজন্য আমরা চেষ্টা করব যে এই জায়গায় ফিগারগুলো লাগবে সেগুলো আপনাদেরকে সরাসরি এঁকে দেখানোর জন্য। তো এখানে আমরা অনেকগুলা বিষয় নিয়ে ডিসকাশন করব। আমি ১ম এ একটু কোয়েশ্চেনগুলো দেখব, দেখাবো, একটু উত্তর নিয়ে ডিসকাশন করব। আবার শেষে পুরোটার উপর আপনাদেরকে একটু ব্রিফ করে দিব যারা আমাদের নেক্সট ডিপ্লোমা পরীক্ষার্থী বা নেক্সট পার্ট 1 পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে। তো আপনাদের সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউরোসার্জন। এমএস নিউরোসার্জারি কমপ্লিট করেছি বিএসএমও থেকে। এফসিবিএস পার্ট 1 করা জেনারেল সার্জারিতে, এমআরসিএস পার্ট এ করা। তো আমরা কোয়েশ্চেনে চলে যাই। যে আমাদের ১ম যে প্রশ্নটা আছে সেটা হলো Vulva and perineum are supplied by। তো এই যে প্রশ্নটা সাধারণত আমরা গত কয়েকটা সেশনে যেটা দেখেছিলাম যে আমাদের এই জায়গা ইনগুনাল রিজিয়নের লিম্ফেটিক ড্রেনেজটা পরীক্ষায় খুব বেশি আসে। সুপারফিশিয়াল ইনগুইনাল, ডিপ ইনগুইনাল, কোথায় কোনটা সুপারফিশিয়ালি ড্রেন করে, কোনটা ভিতরে ড্রেন করে। এই জায়গাগুলো থেকে এখানে কিছু প্রশ্ন আসে বা ইনগুইনাল ক্যানেলের অ্যানাটমি থেকে প্রশ্ন আসে। কিন্তু এইখানে এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভালভা এবং পেরিনিয়ামের যেই নার্ভ সাপ্লাই সেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। তো এটা মোটামুটি বলা যায় টোটালি নতুন প্রশ্নই আমার কাছে আমি বলব যে এটা পুরোটাই নতুন প্রশ্ন। এখন আমরা যদি একটু চিন্তা করি যে আসলে ভালভা বা পেরিনিয়ামের নার্ভ সাপ্লাই এটা যদি আপনাদের দত্ততে যে ফিগারটা আছে সেটা যদি আপনাদের মনে থাকে যে ভালভা বা পেরিনিয়াম যে রিজিয়নটা এই রিজিয়নটাকে যদি আমরা ধরি সামনে থেকে পিছনে এখানে অনেকগুলা কম্পোনেন্ট আছে যারা নার্ভ সাপ্লাই দেয়। একদম শুরুতে সামনে থেকে আমি যদি চিন্তা করি ১ম এ হলো ব্রাঞ্চেস অফ ইলিও ইনগুইনাল নার্ভ। ১ম হলো ব্রাঞ্চেস অফ ইলিও ইনগুইনাল নার্ভ। সবার ১ম হলো আমাদের ইলিও ইনগুইনাল নার্ভ। সবার ১ম হলো ইলিও ইনগুইনাল নার্ভ। সবার ১ম হলো ইলিও ইনগুইনাল নার্ভ। এরপর যদি আমরা চিন্তা করি যে ইলিও ইলিও ইনগুইনাল রিজিয়নের পিছনে ভালভার রিজিয়নে আমরা যদি এখানে চিন্তা করি, এইখানে ডর্সাল নার্ভ টু দ্য ক্লাইটোরিস এটা একটা সিঙ্গেল নার্ভ আছে। আর ২ পাশে ল্যাবিয়াতে ল্যাবিয়াল নার্ভ আছে। এর পিছনেই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ব্রাঞ্চ আছে সেটা হলো পুডেন্টাল নার্ভ। এখানে আমাদের যে সাপ্লাইটা আসে মূলত ভালভা এবং পেরিনিয়াম এটা যদি এসবিএ আসতো, এসবিএ আসলে এখানে একটা সিঙ্গেল নার্ভের কথা থাকতো সেটা হলো পুডেন্টাল নার্ভ। তো এই পরের অংশগুলা সাপ্লাই দেয় মূলত পুডেন্টাল নার্ভ। আর পেরিনিয়ামের একদম শেষের অংশ বা রেকটামের আশেপাশের অংশগুলোকে সাপ্লাই দেয় ইনফেরিয়র রেকটাল নার্ভ। আমি আবারও বলছি, তাহলে ভালভা বা পেরিনিয়ামের একদম সামনে থেকে যদি আমরা শুরু করি, সবার সামনে এখানে ১ম এ হলো আমাদের ইনগুইনাল ক্যানেলের রিজিয়নে, এইখানে হলো ইলি ইনগুইনাল নার্ভ। তারপরে ইলি ইনগুইনালের পিছনে আমাদের এখানে নার্ভ টু দ্য ক্লাইটোরিস, ২ পাশে লেবিয়াল নার্ভ। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মোস্ট ইম্পোর্টেন্ট যে নার্ভটা আছে পুডেন্টাল নার্ভ। মোস্ট ইম্পোর্টেন্ট যে নার্ভটা আছে সেটা হলো পুডেন্টাল নার্ভ। এবং সবার পিছনে হলো ইনফেরিয়র রেকটাল নার্ভ। এই এতগুলা নার্ভ আমাদের এই জায়গাগুলোতে সাপ্লাই দিচ্ছে। ঠিক একই রকমভাবে ধরেন এবার নার্ভ আসছে, পরের বার তো আর্টারিও আসতে পারে। ঠিক এখানে আর্টেরিয়াল সাপ্লাইটাও অনেক বেশি। একদম সামনে থেকে যদি আমরা চিন্তা করি এখানে ১ম এ কিছু ক্লাইটোরিয়াল আর্টারি থাকে যেগুলো সরাসরি ব্রাঞ্চেস টু দ্য ক্লাইটোরিস। তারপরে এখানে ইউরেথ্রা বরাবর ইউরেথ্রাল আর্টারি আমরা পাই। তারপরে এখানে কিছু মাসকুলার ব্রাঞ্চও আমরা পাই। মোস্ট ইম্পোর্টেন্ট ২ টা হলো ট্রান্সভার্স পুডেন্টাল আর্টারি এবং ইনফেরিয়র রেক্টাল আর্টারি। ইন্টারনাল পুডেন্টাল আর্টারি অ্যান্ড ইনফেরিয়র রেক্টাল আর্টারি। ইন্টারনাল পুডেন্টাল আর্টারি অ্যান্ড ইনফেরিয়র রেক্টাল আর্টারি। এই ২ টা হলো সবচেয়ে বড় ব্রাঞ্চেস। এছাড়া এগুলো হলো ছোট যেগুলো ডর্সাল ব্রাঞ্চেস টু দ্য ক্লাইটোরিস অথবা মাসকুলার ব্রাঞ্চেস অথবা ব্রাঞ্চেস টু দ্য বার্থোলিন গ্ল্যান্ড এগুলো হলো ছোট, ছোট ব্রাঞ্চ। বাট বড় ব্রাঞ্চ হলো ইন্টারনাল পুডেন্টাল আর্টারি, ইনফেরিয়র রেক্টাল আর্টারি। ইন্টারনাল পুডেন্টাল আর্টারি, ইনফেরিয়র রেক্টাল আর্টারি। ইন্টারনাল পুডেন্টাল আর্টারি, ইনফেরিয়র রেক্টাল আর্টারি। ওকে? তাহলে এই যে ১ম প্রশ্নটাই,
এটা বলা যায় নতুন প্রশ্ন। এই রিজিয়ন থেকে অনেকবার প্রশ্ন আসছে বাট এই প্রশ্নটাকে আমরা নতুনই ধরতে পারি। এরপরে যে প্রশ্নটা আসছে ইউরেটারি সাপ্লাইড বাই। এই ইউরেটারের ব্লাড সাপ্লাইটা অনেক, অনেক আগে, অনেক মানে অনেক আগে প্রায় পুরনো নন রেসিডেন্সি আমলে একবার আসছিল। যে নন রেসিডেন্সি আমলে একবার এরকম আসছিল যে ইউরেটারের ব্লাড সাপ্লাই। আমরা সাধারণত ইউরেটারের কোর্সগুলো খুব ভালো করে পড়ি। আমরা যদি ইউরেটারের কোর্সগুলো চিন্তা করি যে আমাদের ইউরেটার আমরা জানি এটা একটু অ্যাটিপিক্যাল স্ট্রাকচার। যে আমাদের মেল ইউরেটার এবং ফিমেল ইউরেটার ২ অংশের ক্ষেত্রে আমাদের ২ ধরনের কোর্স ফলো করা হয়। আবার ২ ইউরেটারের ক্ষেত্রে তার পেলভিক পোরশন এবং অ্যাবডোমিনাল পোরশনে ২ ধরনের রিলেশন আমরা পাই। ইউরেটারের এই যে ইউরেটারটার মাল্টিপল ব্লাড সাপ্লাই থাকে। সে যেদিক দিয়ে যায় তার সেই অংশে একেক রকমের ব্লাড সাপ্লাই থাকে। আমরা যখন এই সেশনে টিপস ক্লাস দিয়েছিলাম আপনাদেরকে তখন আমরা বলেছিলাম যে এই রিজিয়নের একটা অ্যাটিপিক্যাল স্ট্রাকচার হলো ইউরেটার যেটা ইনফিনিট স্টার। যারা আমাদের টিপস ক্লাসে ছিলেন তাদের মনে আছে। তো এই ইউরেটারটাকে আমরা সাধারণত ৩ ভাগে ভাগ করি। আপার ইউরেটার, মিডল এবং ডিস্টাল। আপার, মিডল এবং ডিস্টাল। উপরের যে অংশ, এই অংশে মূলত সাপ্লাই দেয়া হলো রেনাল আর্টারি এবং গোনাডাল আর্টারি। রেনাল আর্টারি এবং গোনাডাল আর্টারি। আপনারা মেসেজ দিলে আমি অবশ্য সেশনের মাঝখানে খুব একটা দেখতে পারব না সেটা। কারো যদি কোনো কিছু জানার থাকে সেটা একটু আচ্ছা। তাহলে এখানে আমরা যেটা বললাম যে আপার ইউরেটার যেটা, আপার ইউরেটার অংশে আমাদের এখানে সাপ্লাই দিচ্ছে মূলত রেনাল আর্টারি এবং গোনাডাল আর্টারি। রেনাল আর্টারি এবং গোনাডাল আর্টারি। রেনাল আর্টারি এবং গোনাডাল আর্টারি। এরপর যেটা মিডল পোরশন, এই মিডল পোরশনে আমাদের গোনাডাল আর্টারির কন্ট্রিবিউশনও আছে। বাট মূল কন্ট্রিবিউশনটা হলো ইন্টারনাল ইলিয়াক আর্টারি। মূল কন্ট্রিবিউশন হলো ইন্টারনাল ইলিয়াক আর্টারি। মূল কন্ট্রিবিউশন হলো ইন্টারনাল ইলিয়াক আর্টারি। মূল কন্ট্রিবিউশন হলো ইন্টারনাল ইলিয়াক আর্টারি। ডিস্টাল যে পোরশন, এই পোরশনেও আমাদের মূলত কমন ইলিয়াক এবং ইন্টারনাল ইলিয়াক, কমন ইলিয়াক এবং ইন্টারনাল ইলিয়াকই সাপ্লাই দেয়। এটা হলো নরমাল চিন্তা। আর ফিমেলের ক্ষেত্রে এই রেনাল, গোনাডাল, ইন্টারনাল ইলিয়াক ছাড়াও আরো একটা কন্ট্রিবিউশন আমরা পাই সেটা হলো ইউটেরাইন আর্টারি। এখানে যেহেতু মেল ফিমেল উল্লেখ করা নাই, এজন্য আমরা কমন তিনটাই চিন্তা করব গোনাডাল, রেনাল, গোনাডাল, ইন্টারনাল ইলিয়াক, রেনাল, গোনাডাল, ইন্টারনাল ইলিয়াক, রেনাল, গোনাডাল, ইন্টারনাল ইলিয়াক, রেনাল, গোনাডাল, ইন্টারনাল ইলিয়াক। কিন্তু আমরা ফিমেলের ক্ষেত্রে এখানে আরেকটা বড় কন্ট্রিবিউশন আছে সেটা হলো ইউটেরাইন আর্টারি। বড় একটা কন্ট্রিবিউশন আছে সেটা হলো ইউটেরাইন আর্টারি। বড় একটা কন্ট্রিবিউশন আছে সেটা হলো ইউটেরাইন আর্টারি। আচ্ছা, এটা সহজ প্রশ্ন। এটা পুরনো প্রশ্ন। পুরনো বলতে আদি যুগের প্রশ্ন। যে জেজুনাম এবং আইলিয়ামের পার্থক্য। যেটা আপনারা আপনাদের এমবিবিএস লেভেলে পড়ে আসছেন। জেজুনাম এবং আইলিয়ামের মধ্যে পার্থক্য কোনটা শর্টার, কোনটা লঙ্গার। তো আমরা যদি জেজুনাম বা আইলিয়ামের পার্থক্য এটা টিপিক্যাল প্রশ্ন আসলে। তো জেজুনাম বা আইলিয়ামকে যদি আমরা চিন্তা করি আমরা জানি যে জেজুনাম বা আইলিয়াম এগুলো হলো আমাদের স্মল ইন্টেস্টাইনের পার্ট এবং জেজুনামটা মূলত শর্টার আমাদের 2/5 আর আইলিয়ামটা হলো 3/5 ঠিক আছে। এখন এই জেজুনামের আমরা যদি চিন্তা করি কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে। আমরা জানি যে জেজুনাম বা পরের সব অংশেরই কাজ হলো আমাদের অ্যাবজর্পশনে হেল্প করা। আর জেজুনামের গুরুত্বপূর্ণ জিনিস হলো আমি কয়েকটা কথা একটু জেজুনাম সম্পর্কে বলে দেই তাহলে আপনাদের আর আরেকটা পড়তে হবে না। জেজুনাম হলো আমাদের নরমালি একটু বেশি ওয়াইডার থাকে। জেজুনামটা নরমালি একটু বেশি ওয়াইডার থাকে। আর জেজুনামের যে ওয়ালটা থাকে সেটা একটু থিকার থাকে। জেজুনামের যে ওয়ালগুলো থাকে সেগুলো একটু থিকার থাকে। জেজুনামের যে ওয়ালগুলো থাকে সেগুলো একটু থিকার থাকে। আমি যদি একটু এখানে দেখাই যে আমাদের জেজুনাম যদি আমি চিন্তা করি যে সেগুলো আমাদের এই জেজুনামটা একটু ব্রডার হবে এবং এখানে যে ওয়ালটা থাকে সেগুলো একটু থিক থাকে সেগুলো একটু থিক থাকে এবং মোস্ট ইম্পর্টেন্ট হলো জেজুনামে ভাস্কুলার যেই সাপ্লাই বা ভাস্কুলার যে আর্কেড গুলো থাকে সেগুলো অনেক বেশি থাকে সেগুলো অনেক বেশি থাকে এই জন্য জেজুনাম দেখতে একটু মোর রেডিশ হয় জেজুনাম দেখতে একটু মোর রেডিশ হয় জেজুনাম দেখতে একটু মোর রেডিশ হয় এবং এখানে যে আর্কেড গুলো থাকে সেগুলো লং ব্রাঞ্চেস হয় সেগুলা লং ব্রাঞ্চেস হয় সেগুলা লং ব্রাঞ্চেস হয় ঠিক আছে? এবং জেজুনাম যেহেতু এগুলার কাজ যেহেতু আমাদের অ্যাবজর্পশন করা, এইজন্য এখানে মাল্টিপল ভিলাই থাকে এবং ভিলাইগুলো খুব ডেন্সলি ডিস্ট্রিবিউটেড থাকে। ভিলাইগুলো খুব ডেন্সলি ডিস্ট্রিবিউটেড থাকে। ভিলাইগুলো খুব ডেন্সলি ডিস্ট্রিবিউটেড থাকে। ঠিক আছে? এখানে আমাদের
কিছু স্পেশাল সেল থাকে, যেমন এন্টেরোক্রোমাফিন সেল থাকে। এন্টেরোক্রোমাফিন সেলের বাইরে একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে থাকে, সেটা হলো এখানে লিম্ফয়েড টিস্যু থাকে। তবে লিম্ফয়েড টিস্যু জেজুনামে কম থাকে, আমাদের ইলিয়ামে বেশি থাকে। জেজুনামে কম থাকে, ইলিয়ামে বেশি থাকে। জেজুনামে কম থাকে, ইলিয়ামে বেশি থাকে। ঠিক আছে? এই কয়েকটা পুরনো বৈশিষ্ট্য। আর এখানে আমাদের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে স্মল ইন্টেস্টাইনে, যে এখানে বলবুলা কনিভেন্ট্রিস বা প্লিকা সার্কুলারিস এগুলো থাকে। এগুলা জেজুনামে অনেক বেশি প্রমিনেন্ট থাকে। আইলিয়ামেও থাকে, কিন্তু জেজুনামে প্রমিনেন্সিটা বেশি থাকে। আর এর পরিবর্তে আমাদের লার্জ ইন্টেস্টাইনে গেলে আমরা হস্টেশন, গ্যাস্ট্রো, এই স্পেশাল যেই ফিচারগুলো সেগুলো এখানে পাই। ঠিক আছে? তো এটা আসলে পুরনো প্রশ্ন, সহজই প্রশ্ন, অনেকদিন পরে আসছে। আচ্ছা। এটা একদম পুরনো প্রিভিয়াস কোশ্চেন থেকেই আসছে। আগে থেকেই ছিল। অনেকবার এই কোশ্চেন আসছে। লাস্ট আওয়ারেও অনেকবার দেওয়া আছে। কোনো চেঞ্জও করে নাই। নামেরও কোনো চেঞ্জ করে নাই। যে সাপোর্ট অফ দ্য ইউটেরাস। প্রতিটা সেশনেই সাপোর্ট অফ দ্য ইউটেরাস, সাপোর্ট অফ দ্য লিভার কোনো একটা প্রশ্ন আসে, এবং গৎবাধা উত্তর যেগুলো আছে সেগুলোই আপনারা নরমালি পরীক্ষার সময় পেয়ে থাকেন। আমরা জানি যে আমাদের যে ইউটেরাস আছে সেই ইউটেরাসের সাপোর্ট গুলো কতগুলো অ্যাঙ্গেলে হয়। আমি যদি একটু আপনাদেরকে ফিগার এঁকে দেখাই, যে আমি যদি ধরেন এটাকে একটু আমি সার্ভিক্স ধরি, যে ইউটেরাসের এন্ট্রিটা তো সার্ভিক্স, সার্ভিক্স আর সামনের অংশটাকে যদি আমরা ধরি এটা ব্লাডার অংশ, এটাকে যদি আমরা ব্লাডার অংশ ধরি, এটাকে যদি রেকটাম অংশ ধরি, তাহলে এইখানে অনেকগুলো লিগামেন্ট আছে যাদের মাধ্যমে তারা এই পুরো ইউটেরাসটা আমাদের সাপোর্ট হয়। এর মধ্যে যদি আমি বলি সবচেয়ে বড় সাপোর্ট কারা, সবচেয়ে বড় সাপোর্ট হলো আমাদের পেলভিক ডায়াফ্রাম, পেরিনিয়াল বডি, ইউরোজেনিটাল ডায়াফ্রাম। সবচেয়ে বড় সাপোর্ট হলো এখানে যে ডায়াফ্রামের মতো যে স্ট্রাকচার গুলো আছে, পেলভিক ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ডায়াফ্রাম আর হলো পেরিনিয়াল বডি, এরা হলো সবচেয়ে বড় সাপোর্ট। এছাড়া কিছু লিগামেন্টাল সাপোর্ট আছে। লিগামেন্টাল সাপোর্টের মধ্যে আমাদের এই সার্ভিক থেকে শুরু করে কিছু ল্যাটারাল সার্ভাইকাল লিগামেন্ট, ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট, এই পিউবো সার্ভাইকাল লিগামেন্ট, সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য ইউটেরাস, ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, এই লিগামেন্ট গুলো আছে। তো এখানে সবচেয়ে বড় যে লিগামেন্টটা আছে সেটা হলো ট্রান্সভার্স বা কার্ডিনাল লিগামেন্ট বলে। এছাড়া পিছনের দিকে আমাদের ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট হইতে পারে, সাসপেন্সরি লিগামেন্ট হইতে পারে, পিউবো সার্ভাইকাল লিগামেন্ট হইতে পারে। পিউবো সার্ভাইকাল লিগামেন্ট সাধারণত সামনের দিকে চলে যায়, এটা ডিস্ট্রিবিউশনটা থাকে এরকম। ট্রান্সভার্স লিগামেন্টের ডিস্ট্রিবিউশন থাকে এরকম। আপনাদের যদি কারো স্পেসিফিক প্রশ্ন থাকে তাহলে একটু নক দিতে হবে, নাহলে আপনারা যদি মেসেজ এমনিতেই মেসেজ দেন বা কিছু লিখেন তাহলে আসলে আমাদের সেশনটাতে একটু সমস্যা হয়। কারো যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে সেটা একটু ড্রপ করে রাখলে আমি পরে আবার সেটা উত্তর দিয়ে দিব। আচ্ছা, তাহলে এখানে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের এই লিগামেন্ট গুলোর মধ্যে আমরা বলেছি যে এখানে সামনে থেকে আমরা যদি এটাকে ইউটেরাস ধরি বা সার্ভিক্স ধরি, সামনে থেকে আমাদের পিউবোরেক্টালিস লিগামেন্ট, এটা হলো সামনের দিকে। দুই পাশে হলো ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট, ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট, ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট, ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট। আর এছাড়া আমাদের দুই পাশে পেরিনিয়াল বডি, ইউরোজেনিটাল ডায়াফ্রাম, পেলভিক ডায়াফ্রাম এরা কাজ করে। কিছু খুব লুজলি স্ট্রাকচার আছে যারা এটাকে সাপোর্ট দেয়, যেমন সাসপেন্সরি লিগামেন্ট, ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, এরাও এখানে সাপোর্ট হিসেবে কাজ করে। ঠিক আছে? ওকে। আর এখানে 3 নম্বরে যে পিউবো রেক্টালিসের কথা আছে, পিউবো রেক্টালিসের সাথে ইউটেরাসের কোনো সম্পর্ক নাই। পিউবো রেক্টালিস মূলত আমাদের অ্যানাল ইনকন্টিনেন্সটাকে নিয়ন্ত্রণ করে। অ্যানাল ইনকন্টিনেন্সটাকে নিয়ন্ত্রণ করে পিউবো রেক্টালিস। রেক্টাল স্লিং হিসেবে কাজ করে, এটাও পরীক্ষায় এসবি আসে। রেক্টাল স্লিং হিসেবে কাজ করে, রেক্টাল স্লিং হিসেবে কাজ করে। এটা আসলে খুবই গদবাঁধা একটা প্রশ্ন। আমার কাছে মনে হয়েছে যে এটা জাস্ট আপনাদেরকে প্রশ্ন করার দরকার স্যার, যে একটা সহজ প্রশ্ন করি তাই করছে, যে আমরা পেলভিক এক্সামিনেশন করলে বা অ্যাবডোমেনে যখন পেলভিক অংশটাকে আমরা পালপেট করি তখন আসলে কোন কোন স্ট্রাকচার আমরা ফিল করতে পারি। তো এখানে একদম সুপারফিশিয়ালি আমাদের যে বনি ল্যান্ডমার্ক গুলো আছে, ইস্টিয়াল স্পাইন, পিউবিক টিউবারকল, এই যে জায়গাগুলো আমরা বুঝতে পারি। আর অনেক সময় কিছু লিগামেন্ট থাকে, দু একটা লিগামেন্ট, দু একটা স্ট্রাকচার যেগুলো আমরা খুব ডিপলি পালপেট করলে পাইতে পারি। মূলত আমাদের টার্গেট থাকে যে ব্লাডারটা, ইউটেরাসটা, এগুলো পালপেট করা, আমরা এগুলোই খুব ভালো পাই। এছাড়া অন্যান্য স্ট্রাকচার গুলো খুব বেশি আমরা পালপেট করতে পারি না। এখানে অ্যাওর্টার কথা বলা আছে, ফেলোপিয়ান টিউব, ওভারির কথা বলা আছে। তো এগুলা যে পলস হবে এটার জন্য আসলে এই প্রশ্ন পারার কোনো দরকার নাই। তো এখানে এইবার পেলভিক এক্সামিনেশন আসছে, আপনারা সামনে যারা ডিপ্লোমা দিবেন তাদের হয়তো ডিআরইটা আসবে, তাদের হয়তো ডিআরইটা আসবে, তাদের হয়তো ডিআরইটা আসবে। ঠিক আছে, আবারও বলছি তাদের জন্য ডিআরই বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, ব্লাড টেস্টিস ব্যারিয়ার, আপনারা সারাদিন পড়ে আসছেন ব্লাড ব্রেইন ব্যারিয়ার, পরীক্ষায় চলে আসছে ব্লাড টেস্টিস ব্যারিয়ার।
তো আপনাদের নিউরোঅ্যানাটমিতে যখন আমরা পড়াই তখন আমরা বলি যে ব্লাড ব্রেইন ব্যারিয়ার যেমন আছে বডিতে এরকম আরো অনেকগুলা টাইট ব্যারিয়ার আছে। যারা আমাদের একটা স্ট্রাকচারকে অন্যান্য সকল প্রকার নক্সাস ম্যাটেরিয়াল থেকে সেভ করে। ঠিক ওরকম একটা ব্যারিয়ার হলো ব্লাড টেস্টিস ব্যারিয়ার। কারণ আমাদের টেস্টিসের মূল কাজ যেটা, মূল কাজ হলো সে স্পারমাটোজেনেসিস করবে। এখন এই স্পারমাটোজেনেসিস যখন সে করবে তখন তাকে এইখানে যে আমাদের ব্লাড বা অন্যান্য যে প্রোডাক্ট গুলো আছে তাদের কাছ থেকে নিজেকে সবসময় আলাদা করে রাখতে হবে। দ্বিতীয় কথা হলো খুব মজার একটা বিষয় আছে। যে আমাদের যে স্পারমাটোজেনেসিস যেহেতু এটা অ্যাডাল্ট হুড এ যখন কেউ যায় তখন শুরু হয়। অর্থাৎ এটা কিন্তু আমরা এট বার্থ এ নিয়ে আসি না। তো এটা যেহেতু পরে শুরু হয় অনেক সময় বডি এটাকে অ্যান্টিজেন হিসেবে ট্রিট করে। ওই সময় ব্লাড টেস্টিস ব্যারিয়ারটাই আমাদেরকে সেভ করে। ওই সময় ব্লাড টেস্টিস ব্যারিয়ারটাই সেভ করে। এখন যে সেভ করবে সে যদি টাইট জাংশন না হয় তাহলে আসলে বিপদই আছে। এজন্য অবশ্যই ব্লাড টেস্টিস ব্যারিয়ারটা টাইট জাংশনের মাধ্যমে হয়। টাইট জাংশনের মাধ্যমে হয়। টাইট জাংশনের মাধ্যমে হয়। ওকে? এইটা পরীক্ষায় আসছে এমসিকিউ আকারে। এটা আসলে অনেকটাই এসবি এর মতো। এটা আসলে অনেকটাই এসবি এর মতো। পরীক্ষায় নেক্সট পরীক্ষা আপনাদের আসতেও পারে। যে এই যে ব্লাড টেস্টিস ব্যারিয়ার, ব্লাড ব্রেইন ব্যারিয়ার এরা কি ধরনের জাংশন? এরা হলো আমাদের টাইট জাংশন। এরা হলো টাইট জাংশন। এখানে কোনো গ্যাপ থাকে না। সাধারণত খুব সিলেক্টিভ ২-১ টা ম্যাটেরিয়াল ছাড়া কেউই এই জাংশন পার হইতে পারে না। ঠিক আছে? এটা পুরনো প্রশ্ন। আমরা কিন্তু এখন পর্যন্ত প্রতিটা প্রশ্নের সাথেই বলে দিচ্ছি প্রশ্নটা পুরাতন, নতুন, কঠিন না সহজ। এখন পর্যন্ত খুব কঠিন বা প্রায় অসম্ভব লেভেলের কোনো প্রশ্ন আমরা দেখি নাই। আমরা জানি আমাদের লিভারটাকে আমরা যখন সামনে থেকে দেখি anterior surface থেকে তাকে দেখতে যত সুন্দর মনে হয় কিন্তু যখন আমরা এটাকে লিভারটাকে উল্টা দিক থেকে দেখি, তখন আসলে লিভারটা যথেষ্ট কমপ্লিকেটেড একটা স্ট্রাকচার। কারণ এখানে যে রাইট লোব বা লেফট লোবের পাশাপাশি বড় লোবটা আমরা যদি রাইট লোব চিন্তা করি, এটাকে যদি লেফট চিন্তা করি, এটাকে ঘুরায় দিলে এখানে আমরা ছোট আরো ২ টা লোব পাই। একটা হলো কর্ডেট লোব, আরেকটা হলো কোয়াড্রেট লোব। এটা হলো কর্ডেট লোব। এই যে কর্ডেট লোব, দ্য গ্রেট লোব, লোব নাম্বার 1 এই কর্ডেট লোবটা হলো ফাংশনালি যখন আমরা চিন্তা করতে যাই বা লিভারকে যখন ফাংশনালি ৮ টা কম্পোনেন্টে ভাগ করি, তখন কর্ডেট লোবটাই হলো ১ম লোব যেটাকে আমরা ১ম লোব দিয়ে চিন্তা করি। এবং এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট লোব। কর্ডেট বা কোয়াড্রেট লোবকে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট লোব হিসেবে চিন্তা করতে পারি, যেটা অ্যানাটমিক্যালি, এমব্রায়োলজিক্যালি, ইভেন ফিজিওলজিক্যালি রাইট অর লেফট লোব থেকে আলাদা। তবে যখন আমরা রাইট এবং লেফট লোব চিন্তা করি, যদি আমরা সমান হাপে লিভারকে ভাগ করি, তখন এটা লেফট লোবের দিকে চলে যায়। যদি আমরা সমানভাবে চিন্তা করি এবং সেজন্য অনেক সময় দেখা যায় এটার যে লিম্ফেটিক ড্রেনেজ, এটার যেই ব্লাড সাপ্লাই সেটা লেফট সাইড থেকেই বেশি আসে। ইভেন আমরা যখন রিমুভ করতে যাই তখনও সেটাকে আমরা লেফট হেপাটিকটমি হিসেবেই ট্রিট করি। ঠিক আছে? আচ্ছা। এটা সোজা প্রশ্ন, একদমই সোজা প্রশ্ন যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এর সাইন কি? আমার মনে হয় যে এটা যারা পরীক্ষা দিছে সবচেয়ে সহজ এটা প্রশ্নের মধ্যে এটা ছিল। যে আমরা জানি আমাদের এখানে কিছু সাইন আছে যেগুলো আমরা অ্যাপেন্ডিসাইটিস পরীক্ষা করার জন্য দেখি। অ্যাপেন্ডিসাইটিসে আমরা ম্যাকবার্নিস সাইন দেখি, রফসিং সাইন দেখি, পেশেন্টের পয়েন্ট টেন্ডারনেস দেখি, রিবাউন্ড টেন্ডারনেস দেখি, অবটুরেটর সাইন দেখি। আর অন্যান্য যে সাইনগুলো আছে কুলেন সাইন বা গ্রে টার্নার সাইন সেগুলো সাধারণত দেখা যায় অনেক সময় আমরা পেশেন্টের অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এ পাই, অ্যাবডোমিনাল হেমোরেজের ক্ষেত্রে পাই। আর মার্ফি সাইনটা সাধারণত আমরা কোলিসিস্টাইটিস এ পাই। মার্ফি সাইনটা আমরা কোলিসিস্টাইটিস এ পাই। টিপ অফ দ্য নাইন্থ কার্টিলেজে আমরা নাইন্থ কোর্সার কার্টিলেজে আমরা পেইন পাই। ওটাকে আমরা তখন মার্ফি সাইন বলি। আচ্ছা, এটা একটা এসবিএ যেটা অ্যাবডোমেন থেকে আসছিল যে আপনি একজন সার্জন আপনি কোলোসিস্টেক্টমি করবেন। এখন কোলোসিস্টেক্টমি যখন করবেন ট্রান্সপাইলোরিক প্লেনে যখন আপনি আসছেন, এই ট্রান্সপাইলোরিক প্লেনে এসে আপনি আসলে অ্যাবডোমিনাল ওয়ালে যে রেক্টার শীথ কি দিয়ে ফর্মেশন হবে? তো আসল কথা হলো প্রশ্ন অনেক বড় কিন্তু উত্তর সিম্পল যে রেক্টার শীথ আমাদের কি দিয়ে ফর্মেশন হবে আমরা জানি আমাদের রেক্টার শীথ ৩ লেভেলে ৩টা ভিন্ন ভিন্ন জিনিস দিয়ে ফর্মেশন হয় আমাদের যে কোস্টাল কার্টিলেজ এই কোস্টাল কার্টিলেজের উপরে রেক্টার শীথ ফর্মেশন হয় শুধুমাত্র এক্সটার্নাল অবলিক দিয়ে তাহলে কোস্টাল কার্টিলেজ আমাদের এই হলো যদি কোস্টাল কার্টিলেজ যেহেতু এখানে কোস্টাল কার্টিলেজের সাপোর্ট থাকে এজন্য এখানে রেক্টার শীথের অত বেশি আর লেয়ারের প্রয়োজন হয় না শুধু এক্সটার্নাল অবলিক দিয়েই হয়ে যায় আবার আমাদের আম্বিলিকাসের নিচে যে আর্কুয়েট লাইন আছে আম্বিলিকাস এবং পিউবিক সিম্পাথিসের মাঝখানে এর নিচে এইখানেও আমাদের পোস্টেরিয়র ওয়ালটা ডেফিসিট থাকে তাহলে মাঝখানে যে অংশটা এই যে কোস্টাল মার্জিন থেকে শুরু করে আর্কুয়েট লাইন পর্যন্ত কোস্টাল মার্জিন থেকে শুরু করে আর্কুয়েট লাইন
এইখানে আমাদের ৩ টা লেয়ারই থাকে। এক্সটার্নাল লেয়ারটা তৈরি করে আমাদের বাইরের লেয়ারটা তৈরি করে এক্সটার্নাল অবলিক এবং অ্যান্টেরিয়র লেয়ার অফ ইন্টারনাল অবলিক। তাইলে বাইরের লেয়ার বা অ্যান্টেরিয়র লেয়ারটা তৈরি করে এক্সটার্নাল অবলিক অ্যান্ড অ্যান্টেরিয়র লেয়ার অফ ইন্টারনাল অবলিক। আর ভিতরের লেয়ারটা তৈরি করে আমাদের এখানে ইন্টারনাল লেয়ার অফ ইন্টারনাল অবলিক বা পোস্টেরিয়র লেয়ার অফ ইন্টারনাল অবলিক, তার সাথে আমাদের ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। ঠিক আছে? তাহলে এই যে মাঝখানে যে অংশটা অর্থাৎ কোস্টাল মার্জিন থেকে শুরু করে আর্কুয়েট লাইন পর্যন্ত, এইখানে আমরা মাল্টিপল লাইন পাচ্ছি। তাহলে এখানে আমরা যদি চিন্তা করি অ্যান্টেরিয়র ওয়ালটা যেটা, এই অ্যান্টেরিয়র ওয়ালটা আমরা পাচ্ছি হলো মূলত ২ টা মাসল থেকে, এক্সটার্নাল অবলিক, অ্যান্টেরিয়র লেয়ার অফ ইন্টারনাল অবলিক, এক্সটার্নাল অবলিক অ্যান্ড অ্যান্টেরিয়র লেয়ার অফ ইন্টারনাল অবলিক, এক্সটার্নাল অবলিক অ্যান্ড অ্যান্টেরিয়র লেয়ার অফ ইন্টারনাল অবলিক। আর পোস্টেরিয়র মার্জিনটা বা পোস্টেরিয়র লেয়ারটা ওয়ালটা তৈরি করবে পোস্টেরিয়র লেয়ার অফ ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। আবারও বলছি, আর্কুয়েটের নিচে যদি আমরা যাইতাম তাহলে আমরা পোস্টেরিয়র ওয়ালটা ডেফিসিট পাইতাম, পোস্টেরিয়র ওয়ালটা ডেফিসিট পাইতাম, কারণ এখানে ৩ টা মাসলই অ্যান্টেরিয়র ওয়ালটা তৈরি করে, ৩ টা মাসলই অ্যান্টেরিয়র ওয়াল তৈরি করে। পোস্টেরিয়র ওয়ালটা সাধারণত ডেফিসিট থাকে, ওইখানে কোনো এক্সট্রা কোনো সাপোর্ট থাকে না। এটা একদম সহজ প্রশ্ন, আমাদের ফ্রন্টোনেজাল এমিনেন্স। আমরা জানি আমাদের যে ফেসের যে স্ট্রাকচার গুলো বা ফেসের যে ডেভেলপমেন্ট গুলো, সেগুলো তৈরি হয় বিভিন্ন রকম এমিনেন্স থেকে। এর মধ্যে আমাদের ফোরহেড এবং ব্রিজ অফ দ্য নোজ, ফোরহেড এবং ব্রিজ অফ দ্য নোজ তৈরি হয় আমাদের ফোরহেড এবং ব্রিজ অফ দ্য নোজ তৈরি হয় ফ্রন্টোনেজাল এমিনেন্স থেকে। ফোরহেড এবং ব্রিজ অফ দ্য নোজ তৈরি হয় ফ্রন্টোনেজাল প্রমিনেন্স থেকে। এলা অফ দ্য নোজ তৈরি হয় ল্যাটারাল নেজাল প্রমিনেন্স থেকে। এলা অফ দ্য নোজ তৈরি হয় ল্যাটারাল নেজাল প্রমিনেন্স থেকে। নেজাল সেপ্টাম তৈরি হয় মিডিয়াল নেজাল প্রমিনেন্স থেকে। নেজাল সেপ্টাম এবং মিডিয়াল পার্ট অফ দ্য আপার লিপ, নেজাল সেপ্টাম এবং মিডিয়াল পার্ট অফ দ্য আপার লিপ তৈরি হয় মিডিয়াল নেজাল প্রমিনেন্স থেকে। আমাদের যে ম্যাক্সিলারি পোর্শন বা চিক এবং আমাদের আপার লিপের বাকি অংশ, এই আপার লিপের বাকি অংশ এবং ম্যাক্সিলারি পোর্শন তৈরি হয় ম্যাক্সিলারি প্রমিনেন্স থেকে, ম্যাক্সিলারি প্রমিনেন্স থেকে, ম্যাক্সিলারি প্রমিনেন্স থেকে, ম্যাক্সিলারি প্রমিনেন্স থেকে, ম্যাক্সিলারি প্রমিনেন্স থেকে। আর লোয়ার লিপটা তৈরি হয় ম্যান্ডিবুলার প্রমিনেন্স থেকে, লোয়ার লিপটা তৈরি হয় ম্যান্ডিবুলার প্রমিনেন্স থেকে, লোয়ার লিপটা তৈরি হয় ম্যান্ডিবুলার প্রমিনেন্স থেকে, লোয়ার লিপটা তৈরি হয় ম্যান্ডিবুলার প্রমিনেন্স থেকে। আচ্ছা, এটা কঠিন প্রশ্ন বলবো না। এর আগে একবার আসছিল যে নিচের কোনগুলো সোমাইটের ডেরিভেটিভস, তো ওইখানে স্টেমগুলো সোজা ছিল, এবার একটু কঠিন আসছে। সোমাইট কি জিনিস? সোমাইট হলো আমাদের মেজোডার্মের একটা পার্ট। আমাদের একটোডার্মের পাশে মেজোডার্মের যে পোর্শনটা, আমাদের একদম সেন্ট্রালি বডি সেন্ট্রালি থাকে একটোডার্ম, সেটা হলো নিউরাল টিউব, ব্রেইন এবং স্পাইনাল কর্ড, ব্রেইন এবং স্পাইনাল কর্ড। এই ব্রেইন এবং স্পাইনাল কর্ডের পাশে আমাদের যে মেজোরাম থাকে, এটাকে আমরা বলি পারএক্সিয়াল মেজোরাম, পারএক্সিয়াল মেজোরাম, পারএক্সিয়াল মেজোরাম। এই পারএক্সিয়াল মেজোরামকে ছোট ছোট কিউবিক্যাল ব্লকে ভাগ করলে সেটাকে বলা হয় সোমাইট। পারএক্সিয়াল মেজোরামকে ছোট ছোট কিউবে ভাগ করলে সেটাকে বলা হয় সোমাইট। যেহেতু সে অ্যাক্সিসের দুই পাশে বা সেন্টারের দুই পাশে থাকে, এই জন্য তার কাজই হলো পারএক্সিয়াল যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো তৈরি করা। তো পারএক্সিয়াল স্ট্রাকচারের মধ্যে আমাদের যে ট্রাঙ্কের মাসল আছে, আমাদের যে ব্যাক মাসল আছে, আমাদের যে অ্যাপেন্ডিকুলার মাসল আছে, এগুলা সে তৈরি করে। পাশাপাশি আমাদের অ্যাক্সিসের বা আমাদের সেন্ট্রাল অংশের যে সাপোর্টিভ স্ট্রাকচার গুলো আছে, আমাদের রিবস বা কার্টিলেজ, টেন্ডন, এই স্ট্রাকচার গুলো সোমাইট থেকে আসে। সোমাইটের আবার বিভিন্ন ভাগ আছে, সোমাইটের আবার বিভিন্ন ভাগ আছে। সোমাইটের দুইটা গুরুত্বপূর্ণ অংশ আছে, একটাকে আমরা বলি ডার্মাটোমায়াটম, ডার্মাটোমায়াটম, আরেকটাকে আমরা বলি স্ক্লেরোটম, ডার্মাটোমায়াটম, স্ক্লেরোটম। এই ডার্মাটোমায়াটম থেকে মূলত ডার্মিস এবং মাস্কুলার অংশগুলো আসে, ডার্মিস এবং মাস্কুলার অংশগুলো আসে, ডার্মিস এবং মাস্কুলো। আর স্ক্লেরোটম থেকে আমাদের অন্যান্য যে কার্টিলেজ বা টেন্ডন ওগুলো তৈরি হয়, কার্টিলেজ বা টেন্ডন এগুলো তৈরি হয়, কার্টিলেজ বা টেন্ডন এগুলো তৈরি হয়। এটা প্রশ্ন দেখে সোজা মনে হবে, উত্তর দেখে কঠিন হবে। এই প্রথম একটা প্রশ্ন যেটা কিছুটা কঠিন আমরা বলতে পারি, কিছুটা কঠিন বলা যায়, খুব বেশি কঠিন না তবে কিছুটা কঠিন। সেটা হলো নিচের কোন স্ট্রাকচার গুলো একটোডার্ম থেকে আসছে। এখন একটোডার্মের স্ট্রাকচার যখন আমরা পরীক্ষায় পড়ি, আমরা পড়ি যে সারফেস একটোডার্ম, নিউরো একটোডার্ম, এগুলো পড়ি। এর মধ্যে নিউরো একটোডার্মের মধ্যে নিউরাল ক্রেস্ট বা এগুলো সম্পর্কে পড়া হয়, বাট স্পেসিফিক শুধুমাত্র আইয়ের ডেভেলপমেন্ট আলাদা করে কখনোই আমরা পড়িও না বা পড়তে হয়ও না। কিন্তু এবার যে প্রশ্নটা আসছে শুধু আই থেকে আসছে। তো আই এর যে লেয়ার গুলো আছে এখানে মূলত আমাদের যে এপিথেলিয়াল অংশগুলো আছে, আমাদের সিলিয়ারি যে এপিথেলিয়াম অংশটা আছে এবং আমাদের অপটিক নার্ভ যেটা, এই অপটিক নার্ভ অংশটা, এগুলো আসে হলো আমাদের একটোডার্ম থেকে। আর আমাদের যেই সাপোর্টিভ অংশগুলো আছে বা মেসেনকাইমাল পোর্শন আছে, কনজাংটিভা, স্ক্লেরা বা ভিতরের লেয়ার গুলো, ওগুলো তৈরি হয় সাধারণত আমাদের
মেসেনকাইমাল অংশ থেকে বা মেসোডার্মাল পোরশন থেকে। সুতরাং এক্টোডার্ম অংশ থেকে মূলত আমাদের এপিথেলিয়াম অংশ এবং নার্ভ পোরশনটা আসে। এপিথেলিয়াম অংশ এবং অপটিক নার্ভ, রেটিনা এগুলো আসলে আমাদের এক্টোডার্ম থেকে। আর অন্যান্য যে সাপোর্টিভ স্ট্রাকচার কনজাংক্টিভা বা স্ক্লেরা এগুলো আসে মেসেনকাইম থেকে। এই প্রশ্নটা হয়তো একবারই আসছে। হয়তো আর খুব বেশি দেখা যাবে ৫ বছর ১০ বছরে আর আসবে না। এরকম ২-১ টা প্রশ্ন রেসিডেন্সির থাকে। এগুলা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। কারণ আপনি আউট অফ 200 আপনি এরকম ২-১ টা প্রশ্ন ছেড়ে আসলেও কিচ্ছু হবে না। ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে মাল্টিপল এসবিএ কভার করে। যে আমাদের শরীরে কোন জায়গায় অপারেশন করলে বা কোন জায়গায় আমরা সার্জারি করলে কোন নার্ভ ইনজুরি হওয়ার চান্স আছে। আমরা যদি চিন্তা করি যে কারো একটা শোল্ডার ডিসলোকেশন হইছে। শোল্ডারে যদি আমরা টানাটানি করি, এখানে আমাদের অ্যাক্সিলারি নার্ভ ইনজুরি হইতে পারে। ভালো কথা। আমরা যদি পেশেন্টের শ্যাফট অফ দ্যা হিউমেরাস এ চিন্তা করি, আমরা জানি হিউমেরাসের পিছনে আমাদের রেডিয়াল গ্রুভ থাকে। তাহলে শ্যাফটে যদি ইনজুরি হয় তাহলে পেশেন্টের রেডিয়াল নার্ভ ইনজুরি হইতে পারে। ঠিক মিডিয়াল এপিকন্ডাইলে আমরা যদি চিন্তা করি এর নিচ দিয়ে আমাদের আলনার নার্ভ যায়। তাহলে মিডিয়াল এপিকন্ডাইলে যদি ইনজুরি হয় তাহলে আলনার নার্ভ হতে পারে। আমরা হাতে যদি চলে আসি আমার অ্যাপোনিউরোসিস যে অংশটা বা কার্পাল টানেল, এখানে যদি কারো কাট ইনজুরি হয় তাহলে মিডিয়ান নার্ভ ইনজুরি হইতে পারে। মিডিয়ান নার্ভ ইনজুরি হইতে পারে। কারো যদি ব্রেস্টে সার্জারি করা হয়, ম্যাস্টেকটমি করা হয়, করতে গিয়ে যদি অ্যাক্সিলারি লিম্ফ নোড ক্লিয়ার করতে গিয়ে লং থোরাসিক নার্ভ ইনজুরি হইতে পারে। লং থোরাসিক নার্ভ ইনজুরি হইতে পারে। পায়ে যদি আমরা চিন্তা করি কারো যদি হিপ জয়েন্ট ডিসলোকেশন হয় তাহলে হিপ জয়েন্টের সাথে রিলেটেড হলো সায়াটিক নার্ভ ইনজুরি হতে পারে। সায়াটিক নার্ভ ইনজুরি হতে পারে। কারো যদি নেক অফ দ্য ফিবুলা বা নি জয়েন্টে ইনজুরি হয় তাহলে পেশেন্টের কমন পেরিনিয়াল নার্ভ ইনজুরি হতে পারে। কমন পেরিনিয়াল নার্ভ ইনজুরি হতে পারে। কমন পেরিনিয়াল নার্ভ ইনজুরি হতে পারে। ঠিক এইখানে ঠিক তার পরের প্রশ্নটাই যে একটা পেশেন্টের যদি মিডিয়াল এপিকন্ডাইল ইনজুরি হয় তাহলে আলনার নার্ভ ইনজুরি হচ্ছে। আলনার নার্ভ যদি ইনজুরি হয় তাহলে পেশেন্টের কি জিনিস লস হবে? এ জাতীয় প্রশ্নে আপনাদের কাজ হলো এ জাতীয় প্রশ্নে আপনাদের কাজ হবে সবসময় শুধুমাত্র ওই নার্ভ রিলেটেড অপশন গুলোই মনে রাখা। বাকিগুলো ভুলে যাওয়া। কারণ বাকিগুলো যদি আপনারা পড়তে যান তাহলে আপনারা পুরোটাই গুলে যাবে। পুরোটাই আপনারা পেঁচায় ফেলবেন। এজন্য আপনাদের কাজ হবে একদম স্পেসিফিক আলনার নার্ভের সাথে রিলেটেড অপশন গুলো মনে রাখা। আমরা যদি শুধু আলনার নার্ভ চিন্তা করি যে আলনার নার্ভটা আমরা যদি চিন্তা করি আমাদের মিডিয়াল কর্ড থেকে আলনার নার্ভটা তৈরি হয় ব্রাকিয়াল প্লেক্সাসের। মূলত সার্ভাইকাল 8 এবং T1 থেকে আলনার নার্ভটা আসে। আসার পরে সুন্দর করে সে মিডিয়াল এপিকন্ডাইল দিয়ে আমাদের চলে আসে। ফোর আর্মে তার সাপ্লাই খুবই কম। সাধারণত ফোর আর্মে সে মিডিয়াল আমাদের যে আলনারিজ আছে কার্পি আলনারিজ, ওই কার্পি আলনারিজে আমাদের এখানে ফ্লেক্সর কার্পি আলনারিজ এখানে সে একটু কন্ট্রিবিউশন দেয়। এছাড়া ফ্লেক্সর প্রোপান্ডাসে কিছুটা সাপ্লাই দেয়। বাকি সব সাপ্লাই চলে আসে তার আমাদের হ্যান্ডে। হ্যান্ডে ম্যাক্সিমাম মাসল সাপ্লাই দেয়া হলো আলনার নার্ভ। শুধুমাত্র আমাদের ৪ টা মাসল ছাড়া আমাদের ল্যাটেরাল লাম্ব্রিকাস, অপোনেন্স, অ্যাবডাক্টর পলিসিস এবং ফ্লেক্সর পলিসিস। এই ৪ টা হলো মিডিয়ান নার্ভের কন্ট্রিবিউশন পায়। এই ৪ টা বাদ দিয়ে আমাদের হ্যান্ডে যতগুলা মাসল আছে সবগুলার সাপ্লাই দেয়া হলো আমাদের আলনার নার্ভ। এজন্য হ্যান্ডের ম্যাক্সিমাম মুভমেন্ট নিয়ন্ত্রণ করে আলনার নার্ভ। আমরা যদি আমাদের অ্যাব আমাদের হ্যান্ডে যদি চিন্তা করি আমাদের ফিঙ্গার গুলোর অ্যাডাকশন, অ্যাবডাকশন, থাম্বের অ্যাডাকশন, স থাম্বের ফ্লেকশন এই সবগুলাকে নিয়ন্ত্রণ করে হলো আমাদের আলনার নার্ভ। আমাদের হ্যান্ডে যতগুলা মাসল আছে ফামার ইন্টারোসাই, ডরসাল ইন্টারোসাই অথবা হাতের অন্যান্য যে মাসল গুলো আছে ডিজিটি মিনিমি যে গ্রুপ গুলো আছে, ফ্লেক্সর যে গ্রুপ গুলো আছে মেক্সিমামই সাপ্লাই দেয়া হলো আমাদের আলনার নার্ভ। এজন্য যখন আলনার নার্ভ ইনজুরি হবে তখন দেখা যায় কি আমাদের যে হাতে যে অ্যাবডাকশন, অ্যাডাকশন এই জিনিসগুলো তখন আমরা পেশেন্টের আমরা পাই না। বা আমাদের থাম্বে যদি পেশেন্টকে দেখা যাচ্ছে থাম্বে অ্যাকশন করতে বললে সেটা হচ্ছে না। পেশেন্টের হাইপোথিনার যে পোরশনটা আছে এই হাইপোথিনার পোরশন বা ল্যাটেরাল 1 and হাফ আমাদের হ্যান্ডের ল্যাটেরাল 1 and হাফ বা হাইপোথিনার মিডিয়াল 1 and হাফ এবং হাইপোথিনার পোরশন এগুলা সেন্সরি সাপ্লাইও দেয় হলো আলনার নার্ভ। এই অংশগুলো তখন সেন্সরি সাপ্লাইও আর পাওয়া যায় না। এই অংশগুলো সেন্সরি সাপ্লাই পাওয়া যায় না। তখন দেখা যায় হাতটা কি হয়? হাতটা আমাদের আলনার দিকে আর ডেভিয়েশন না হয়ে অপোজিট দিকে ডেভিয়েশন হয়ে থাকে। অপোজিট দিকে ডেভিয়েশন হয়ে থাকে। ল্যাটেরালি ডেভিয়েট হয়ে থাকে। ঠিক আছে? এটাকে আবার আমরা ওই যে ক্ল হ্যান্ড বলি। এই আলনার নার্ভ আবার ইনজুরি নির্ভর করে আসলে কোথায় ইনজুরি হচ্ছে। উপরের দিকে ইনজুরি হলে এক রকমের ক্ল হ্যান্ড হয়, নিচের দিকে ইনজুরি হলে আরেক রকমের ক্ল হ্যান্ড হয়। এটা পুরনো প্রশ্ন। এটা অনেকবার আসছে যে একটা আমাদের যে পায়ে বা ফুটে যে মিডিয়াল বা ল্যাটেরাল লংজিটুডিনাল আর্চ আছে, এই আর্চ গুলোর কে রেগুলেট করে? এগুলো পুরনো প্রশ্ন। এখানে কিছু বনি ফ্যাক্টর আছে, কিছু টেন্ডিনাস ফ্যাক্টর আছে এবং কিছু মাসকুলার ফ্যাক্টর আছে। তো ল্যাটারালি যেহেতু এটা বলছে, ল্যাটারালি
আমাদের এইখানে বনি ফ্যাক্টর আছে। বনি ফ্যাক্টরের পাশাপাশি গুরুত্বপূর্ণ জিনিস হলো এখানে আমাদের কিছু অ্যাপোনিউরোসিস আছে যারা এখানে খুব ভালো কন্ট্রিবিউশন করে। এছাড়া আমাদের ল্যাটেরাল গ্রুপে যে মাসল গুলো আছে পেরোনিয়াস লঙ্গাস বা ব্রেভিস তাদেরও একটা হিউজ কন্ট্রিবিউশন আমরা এখানে পাই। ওকে। এই প্রশ্নটা আমি গতকালকে আমাদের যে জেনেসিস পিজি চ্যালেঞ্জার্স গ্রুপে আছে সেখানেও দিয়েছিলাম যে এই প্রশ্নটা দেখলে আপনার মনে হবে যে প্রশ্নটা অনেক কঠিন যে কত বড় একটা প্রশ্ন পরীক্ষায় আসছে কিন্তু উত্তরটা খুবই ইজি। প্রথমে অনেক কিছু বলছে এটা সেটা লক নি এটা সেটা লাস্ট অপশন হলো যেটা মূল প্রশ্ন সেটা হলো যে আসলে আনলকিং কে করবে, যে আমাদের নি এর আনলকিং কে করবে। আমরা জানি নি যখন লকিং হয় এই লকিং এ হেল্প করে হলো হ্যামস্ট্রিং গ্রুপ অফ মাসল। লকিং এ হেল্প করে হ্যামস্ট্রিং গ্রুপ অফ মাসল, লকিং এ হেল্প করে হ্যামস্ট্রিং গ্রুপ অফ মাসল, লকিং এ হেল্প করবে হ্যামস্ট্রিং গ্রুপ অফ মাসল। আর আনলকিং এ হেল্প করবে পপ্লিটিয়াস, আনলকিং এ হেল্প করবে পপ্লিটিয়াস, আনলকিং এ হেল্প করবে পপ্লিটিয়াস, আনলকিং হেল্প করবে পপ্লিটিয়াস। এটা নতুন প্রশ্ন। পোস্টেরিয়র কিউকেরিটনেট সরাসরি এভাবে কখনো আর পরীক্ষায় আসেনি। শুধুমাত্র আমরা যখন আপনাদেরকে হেড নেক পড়াইতে যাই তখন আমরা বারবার বলি যে পোস্টেরিয়র কিউকেরিটনেট খুব গুরুত্বপূর্ণ একটা মাসল যেটা আমাদের গ্লটিসটাকে অ্যাবডাক্ট করে বা ভোকাল কর্ডের অ্যাবডাকশনে হেল্প করে, ভোকাল কর্ডের অ্যাবডাকশনে হেল্প করে। এতটুকুই আমরা বলি। কিন্তু এটা যে আমাদের এটা যদি আমাদের ডিটেইলস চিন্তা করি, ওইটা ওইভাবে আমরা কখনো পড়া হয় নাই। ঠিক আছে? তো এটা এবার নতুন করে প্রশ্ন আসছে। এটা এখন এখানে ক্রিকোয়ারিটনের নাম থেকে বোঝা যাচ্ছে, পোস্টেরিয়র দিয়েও বোঝা যাচ্ছে যে এটা পিছনে থাকবে বা পোস্টেরিয়র দিকে থাকবে। আমাদের এই অনেকগুলা মাসল এখানে আমাদের ল্যারিংস বা ফ্যারিংস জুড়ে থাকে। অনেক, অনেক মাসল। এর মধ্যে এই মাসলটা থাকে হলো পোস্টেরিয়র এবং এটার ওরিয়েন্টেশনটা থাকে অনেকটা এরকম। এই ওরিয়েন্টেশনে থাকে। পোস্টেরিয়র কি ক্যারোটিডটা অনেকটা এরকম ওরিয়েন্টেশনে থাকে। ঠিক আছে? এবং এর অ্যাটাচমেন্টটা থাকে মূলত নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে নিচে আমাদের ক্রিকোয়েড কার্টিলেজের সাথে এবং উপরে অ্যারিটোনেটের সাথে। নিচে ক্রিকোয়েড কার্টিলেজের সাথে উপরে অ্যারিটোনেটের সাথে। ক্রিকোয়েড কার্টিলেজ এবং অ্যারিটোনেটের সাথে এটা হলো কানেকশনটা থাকে। এবং এটা যখন অ্যাব্রাক্ট করে তখন আমাদের ভোকাল কর্ডটা ওপেন হয়। অ্যাব্রাক্ট করে তখন ব এটা যখন কন্ট্রাক্ট করে তখন আমাদের ভোকাল কর্ডটা অ্যাবডাকশন হয়। এটা যখন কন্ট্রাকশন করে তখন ভোকাল কর্ডটা অ্যাবডাকশন হয়। এজন্য যদি কারো এই পোস্টেরিয়র কিউক্যারিটনোয়েড পলসি হয় বা কোনো কারণে পোস্টেরিয়র কিউক্যারিটনোয়েড কাজ করতে না পারে, তখন দেখা যায় পেশেন্টের সিভিয়ার ভোকাল কর্ড প্যারালাইসিস হচ্ছে এবং এটার কারণে পেশেন্ট আল্টিমেটলি এয়ার এন্ট্রির অভাবে মারাও যেতে পারে। এয়ার এন্ট্রির অভাবে মারাও যেতে পারে। এয়ার এন্ট্রির অভাবে মারাও যেতে পারে। এটা একদম সোজা প্রশ্ন। আমাদের থাইরয়েডের মিডিয়ালি কি, কি স্ট্রাকচার আছে? থাইরয়েডের মিডিয়ালি কি, কি স্ট্রাকচার আছে? একদম আদি যুগের প্রশ্ন। আমরা জানি আমাদের থাইরয়েডের মিডিয়ালি ২ টা এটা যদি আমি যদি এটাকে থাইরয়েড চিন্তা করি, রাইট লোব, এটা লেফট লোব, মাঝখানে হলো এটা ইসমাস বা ইথমাস যাই বলেন। তো মিডিয়ালি এখানে আমাদের ল্যারিংস, ট্রাকিয়া এরা থাকে। ল্যারিংস, ফ্যারিংস, ট্রাকিয়া, ইসোফেগাস এরা থাকে। এখানে মিডিয়ালি আমাদের গুরুত্বপূর্ণ ২ টা নার্ভ আছে। সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। আর একটা মাসলের কথা আপনারা জানেন সেটা হলো ক্রিকোথাইরয়েড। আরেকটা মাসলের কথা আপনারা জানেন না সেটা হলো ইনফেরিয়র কনস্ট্রিক্টর। এখানে ইনফেরিয়র কনস্ট্রিক্টর এন্ড ক্রিকোথাইরয়েড মাসল, ইনফেরিয়র কনস্ট্রিক্টর এন্ড ক্রিকোথাইরয়েড মাসল এই দুইটাও আমাদের থাইরয়েডের মিডিয়ালি থাকে। থাইরয়েডের মিডিয়াল থাকে। আমরা যখন থাইরয়েডেক্টমি করি তখন আমাদের এই স্ট্রাকচার গুলোর ব্যাপারে কসাস থাকতে হয়। বিশেষ করে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ এবং রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ এন্ড রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ এন্ড রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা সহজ প্রশ্ন কঠিন করে আসছে সেটা হলো আমাদের টেম্পোরাল বোন কি, কি জিনিস ট্রান্সমিট করে। আমরা জানি আমাদের যে বেস অফ দ্য আমাদের বেস অফ দ্য স্কাল আছে এখানে অনেকগুলো ফোরামেন আছে। একেকটা ফোরামেন একেকটা জিনিস ট্রান্সমিট করে। তো আমরা যদি চিন্তা করি এটা হলো স্পেনয়েড বোনস, বডি অফ দ্য স্পেনয়েড। তার সামনে হলো অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা। আর স্পেনয়েডের ২ পাশে আমাদের এইখানে স্পেনয়েডের উইং এবং এইখানে থাকে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন। এই পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন এবং স্পাইনাল উইং এটা হলো মিডল ক্রেনিয়াল ফোসা আর তার পিছনে যে অংশটা অক্সিপিটাল বোনস দিয়ে থাকে এটাকে আমরা বলি পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা। তো সামনের যে অংশটা অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা এখানে গুরুত্বপূর্ণ হলো অপটিক ক্যানেল, সেখান দিয়ে অপটিক নার্ভ যাবে। সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে আমাদের ৩, ৪, ৫, ৬ ৩, ৪, ৫, ৬ এই নার্ভগুলো সাধারণত যায়। তারপরে আমরা যদি চিন্তা করি ৬ এর পরে আমাদের এই পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনে আমাদের থাকে ইন্টারনাল অ্যাকুস্টিক মিটার, সেখান দিয়ে আমাদের ৭ এবং ৮ যাবে। ৭ এবং ৮ যাবে ইন্টারনাল অ্যাকুস্টিক মিটার দিয়ে। ৭ এবং ৮ যাবে ইন্টারনাল অ্যাকুস্টিক মিটার দিয়ে। আর পিছনে এখানে আমাদের একটা গ্যাপ আছে। সেই গ্যাপটাকে আমরা বলি সিগময়েড। এই সিগময়েড অংশ দিয়ে সিগময়েড সাইনাসের অংশ দিয়ে আমাদের সিগময়েড ক্যানেল যে অংশ বা সিগময়েড ফোরামেন যে অংশ সেখান দিয়ে আমাদের ৯, ১০, ১১ যাবে। তাহলে আমরা যদি চিন্তা করি টেম্পোরাল বোনের সাথে মূলত আমাদের ২ টা নার্ভই রিলেটেড। সেটা হলো ৭ এবং ৮। মূলত ২ টা নার্ভই রিলেটেড। সেটা হলো ৭ এবং ৮। কারণ
সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে মূলত ৩, ৪, ৫, ৬ চলে যাচ্ছে। আর আমাদের জুগুলার ফোরামেন দিয়ে আমাদের যাচ্ছে ৯, ১০, ১১, ৯, ১০, ১১, ৯, ১০, ১১, ৯, ১০, ১১। মাত্র বলতে বলতেই চলে আসলো জুগুলার ফোরামেন। জুগুলার ফোরামেন দিয়ে যাবে সিগময়েড সাইনাস এবং আমাদের ৯, ১০, ১১, সিগময়েড সাইনাস এবং ৯, ১০, ১১, সিগময়েড সাইনাস এবং ৯, ১০, ১১, সিগময়েড সাইনাস এবং ৯, ১০, ১১। এটা খুবই সহজ প্রশ্ন। এত বেশি স্টেম এখানে দেওয়া হয়েছে, মানে এত বেশি ক্লু। তো কিন্তু মজার ব্যাপার হলো এত বড় প্রশ্ন দেখার কারণে আমরা অনেক সময় এটা নিয়ে কনফিউজড হয়ে যাই। যে একটা পেশেন্ট আসছে, আমরা একটু ফেসটা আঁকাই। দেখতে পাচ্ছি যে পেশেন্টের রাইট সাইডে প্যারালাইসিসের কথা বলা হয়েছে। পেশেন্ট আই ক্লোজ করতে পারছে না, ভেরি গুড, আই ক্লোজ করতে পারছে না। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেশেন্টের রাইট আইতে কোনো ব্লিঙ্কিংই হচ্ছে না। কিন্তু পেশেন্টের বলা হচ্ছে ল্যাক্রিমেশনটা নরমাল। পেশেন্টের ল্যাক্রিমেশনটা নরমাল। কিন্তু পেশেন্টের স্যালাইভেশন বা টেস্ট সেনসেশনটা ঝামেলা। তাহলে এখানে যদি আমরা দেখি যে পেশেন্টের ল্যাক্রিমেশনটা নরমাল আছে, আবার পেশেন্টের কোনো হাইপার অ্যাকিউসিস নাই। পেশেন্টের ল্যাক্রিমেশনটা নরমাল কিন্তু কোনো হাইপার অ্যাকিউসিস নাই। অর্থাৎ পেশেন্টের যে বেশি শোনার যে সমস্যাটা ছিল সেটাও নাই। তাহলে এখানে আমাদের ইনজুরিটা কোথায় বা লেশনটা কোথায়? তাহলে ফেসিয়াল নার্ভ আমরা জানি, মূলত আমরা ফেসিয়াল নার্ভ যখন চিন্তা করি, ফেসিয়াল নার্ভ আমাদের পন্টোমেরুরাল জাংশন থেকে তৈরি হয়। তৈরি হওয়ার পরে মোটর এবং সেন্সরি রুট একসাথে হয়। হওয়ার পরে সে ইন্টারনাল অ্যাকুস্টিক মিটার দিয়ে মিডল এয়ার ক্যাভিটিতে ঢুকে। ইন্টারনাল অ্যাকুস্টিক মিটার দিয়ে মিডল এয়ার ক্যাভিটিতে ঢুকে। এই মিডল এয়ার ক্যাভিটিতে ঢুকে সে সবার প্রথম যে ব্রাঞ্চটা দেয় সেটা হলো, সেই ব্রাঞ্চটা হলো যা হলো গ্রেটার পেট্রোসাল নার্ভ, যেটা ল্যাক্রিমেশনে হেল্প করে। তারপরে সে নার্ভ টু স্টেপেডিয়াস, যেটা তার হেয়ারিং এ হেল্প করে। তাহলে তার উম, আমাদের গ্রেটার পেট্রোসাল নার্ভ এবং নার্ভ টু স্টেপেডিয়াস দুইটাই ইনটেক্ট আছে, দুইটাই ইনটেক্ট আছে। তার মানে তারপরে তার লেশন হচ্ছে। তাহলে তারপরে তার যে ব্রাঞ্চটা থাকে সেটা হলো কর্ডা টিম্পানি। কর্ডা টিম্পানি হলো আমাদের টেস্ট সেন্সেশন ক্যারি করে। তাহলে তার ইনজুরিটা হচ্ছে এইখান থেকে, কর্ডা টিম্পানি, এবং তার পরের অংশগুলো তার আর কাজ করছে না। তাহলে এই যে লেশনটা, এই লেশনটা হলো স্পেসিফিক জাস্ট আমাদের নার্ভ টু স্টেবিডিয়াস এবং কর্ডা টিম্পানি এর মাঝামাঝি জায়গায়। এই যে জায়গাটা, এটাই হলো আমাদের আমাদের বলা হয় যে এই অংশ পর্যন্ত, নার্ভ টু স্টেডিয়াস পর্যন্ত হলো আমাদের মূলত জেনু অফ দ্য ফেসিয়াল নার্ভ। এটা জেনু অফ দ্য ফেসিয়াল নার্ভের ডিস্টালি হচ্ছে। ঠিক আছে, আমরা যদি এখানে যদি চিন্তা করতাম যে আমাদের লেশনটা যদি অন্য কোথাও হতো, তাহলে আমাদের লেশনটা যদি উপরে হইতো, তাহলে আমরা কিন্তু পেশেন্টের ল্যাক্রিমেশন বা হাইপার অ্যাকুইসিস এগুলো অ্যাবনর্মাল পাইতাম। তারপর পেশেন্টের লেশনটা যদি আমাদের স্টাইলোমাস্টয়েড ফোরামেন, আমরা জানি যে ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস থেকে ফেসিয়াল নার্ভটা স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে আমাদের ফেসে আসে, স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে প্যারোটিড গ্ল্যান্ডে ঢুকে এবং প্যারোটিড গ্ল্যান্ড থেকে ফেসে এসে আলটিমেটলি সে 5টা টার্মিনাল ব্রাঞ্চ দেয়। তো যদি পেশেন্টের লেশনটা এখানে হতো, স্টাইলোমাস্টয়েড ফোরামেন বা প্যারোটিড গ্ল্যান্ড, তাহলে তার কর্ডা টিম্পেনিটা ইনটেক্ট থাকতো। কিন্তু যেহেতু কর্ডা টিম্পেনিতে সমস্যা, তার মানে লেশনটা হলো ইন বিটুইন স্টেপিডিয়াস এন্ড কর্ডা টিম্পেনি, নার্ভ টু স্টেপিডিয়াস এন্ড কর্ডা টিম্পেনি, নার্ভ টু স্টেপিডিয়াস এন্ড কর্ডা টিম্পেনি, এবং এই স্পেসিফিক জায়গাটা হলো ডিস্টাল টু দ্য জেনু অফ দ্য ফেসিয়াল নার্ভ, ডিস্টাল টু দ্য জেনু অফ দ্য ফেসিয়াল নার্ভ, ডিস্টাল টু দ্য জেনু অফ দ্য ফেসিয়াল নার্ভ। এটা আদি যুগের প্রশ্ন, পুরনো প্রশ্ন। আমাদের গোলগি অ্যাপারেটাস খুবই কমন একটা টপিকস। আমরা বলেছিলাম যে সাধারণত গোলগি অ্যাপারেটাস অথবা রাইবোজোম অথবা মাইটোকন্ড্রিয়া থেকে একটা প্রশ্ন আসে, এবং এখানে আমাদের একটা গোলগি অ্যাপারেটাসকে যদি আমরা চিন্তা করি, এটার বিভিন্ন রকম পোর্শন থাকে। যে পোর্শনটা সামনের দিকে থাকে বা ফেসিং থাকে সেটাকে আমরা বলি সিস ফেস, আর উল্টা পাশে যে পোর্শনটা থাকে সেটাকে আমরা বলি ট্রান্সফেস। এবং এই সিস এবং ট্রান্সের সাথে রিলেটেড আমাদের কিছু স্পেশাল মলিকিউল আছে। যেমন সি স্পেসে দেখা যায় ট্রান্সপোর্ট ভেসিকল বেশি থাকে, ট্রান্স স্পেসে আমাদের সিক্রেটরি ভেসিকল বেশি থাকে, ইন বিটুইন সিস এবং ট্রান্সে আমাদের কিছু সিস্টার্নি থাকে। তাহলে আমরা যদি এটাকে গোলগি অ্যাপারেটাসকে এরকম চিন্তা করি, এরকম গোলগি অ্যাপারেটাস, তাহলে এই পেজটা হলো, এটা হলো সি স্পেস আর এটা হলো ট্রান্স স্পেস। এখানে সাধারণত আমাদের ট্রান্সপোর্ট ভেসিকল বেশি থাকে, সেখানে আমাদের আপ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। আর এখানে সাধারণত সিক্রেটরি ভেসিকল বেশি থাকে, যারা সিক্রেটরি সেলের উপর কাজ করে, যারা সিক্রেটরি সেলের উপর কাজ করে। তো আমরা জানি গোলগি অ্যাপারেটাস হলো আমাদের প্যাকেজিং সেন্টার। এখানে আমাদের অন্যান্য যে মলিকুল গুলো আছে সবকিছু মিলে এখানে এটা মূলত কাজ হলো আমাদের প্যাকেজিং সেন্টার হিসেবে কাজ করা, আমাদের প্রোটিন বা লিপিড মলিকুল গুলোকে প্রসেসিং করা এবং প্যাকেজিং করা। এই কাজটা করে হলো গোলগি অ্যাপারেটাস, এই কাজটা করে হলো গোলগি অ্যাপারেটাস। এটা পুরনো প্রশ্ন, মজার ব্যাপার হলো এটা লাস্ট সেশনে আসছিল, এই রেসিডেন্সির গত ডিপ্লোমাতে আসছিল সেম প্রশ্ন, একদম রিপিট করা হয়েছে যে লুজ কানেকটিভ টিস্যু কি দিয়ে তৈরি হয়। তো লেখাই আছে লুজ কানেকটিভ টিস্যু, তার মানে এটা লুজলি থাকবে। তাহলে এখানে আমাদের লুজ অংশ, এখানে আমাদের গ্রাউন্ড সাবস্টেন্স অনেক বেশি থাকবে,
আর ফাইব্রাস পোর্শন বা সলিড পোর্শনটা খুব কম থাকবে। ঠিক আছে? সলিড পোর্শনটা খুব কম থাকবে। যেকোনো লুজ কানেকটিভ টিস্যুতে আমরা কিছু ওয়ান্ডারিং সেল পাই, কিছু কোলাজেনাস সেল পাই, কিছু ম্যাক্রোফেজ জাতীয় সেল পাই। এটা একদম কমন। একই কথাই আবার বলা আছে। আচ্ছা। এটা আসলে আপনার আইকিউ টেস্ট করা হয়েছে যে আমরা লাইট মাইক্রোস্কোপে কি দেখতে পাবো আর আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপে কি দেখতে পারবো। সহজ কথা হলো যে এইগুলো আমাদের মূল মলিকুল। একটা সেলে যদি আমরা চিন্তা করি এরকম একটা সেলুলার স্ট্রাকচারে যেগুলো লার্জ মলিকুল বা ন্যানোমিটার না, সেগুলো সাধারণত লাইট মাইক্রোস্কোপেই দেখা যায়। যেমন দেখা যাচ্ছে একটা, আপনি যদি চিন্তা করেন একটা কোনো একটা মলিকুল যদি আমরা চিন্তা করি, সেই মলিকুল গুলোকে আমরা এখানে দেখতে পারবো। যেমন সেল মেমব্রেন, এটা বাইরের দিকে, এটা আমরা দেখতে পারবো। মাইটোকন্ড্রিয়া যেহেতু মেমব্রেনাস মলিকুল, সেটাকেও আমরা দেখতে পারবো। নিউক্লিয়াসকেও আমরা দেখতে পারবো। কিন্তু ছোট যে স্ট্রাকচার গুলো বা যেগুলো অ্যামেমব্রেনাস, তাদেরকে আমরা, যেমন আমি নিউক্লিওলাসকে দেখতে পারবো না, অথবা নিউক্লিওলাস ছাড়াও এখানে অন্যান্য যে মলিকুল গুলো আছে ডিএনএ আরএনএ, সেগুলোকে কিন্তু আমি ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পাবো না। এটা সহজ প্রশ্ন। আমরা জানি যে আমাদের যে মিওসিস ওয়ান আছে, এই মিওসিস ওয়ান এর খুব, প্রোপেজ ওয়ান এর খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ হলো জাইগোটিন। সবার প্রথমে হলো লেপ্টোটিন, তারপরে জাইগোটিন, তারপরে প্যাকাইটিন, তারপরে ডিপ্লোটিন ডায়াকাইনেসিস। এই যে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন ডায়াকাইনেসিস, এখানে খুব গুরুত্বপূর্ণ যে সেকেন্ড স্টেজটা সেটা হলো জাইগোটিন। প্রথম দিকে ক্রোমোজোম গুলো যখন লম্বা সুতার মতো হয়, কাছাকাছি আসে, এটাকে আমরা বলি আমরা লেপ্টোটিন। এই লেপ্টোটিনের পরে জাইগোট মানে হলো জোড়া, অর্থাৎ এই যে ক্রোমোজোম গুলো যারা কাছাকাছি আসছে, যখন এরা জোড়ায় জোড়ায় মিলিত হবে, হোমোলোগাস ক্রোমোজোম গুলো যখন জোড়ায় জোড়ায় কাছাকাছি আসবে, সেটাকে আমরা বলি জাইগোটিন। এই পর্যায়ে এসে দেখা যায় তারা ধীরে ধীরে কাছাকাছি আসে, নিজেদের মধ্যে তাদের একটা কমিউনিকেশন তৈরি হয়, তাদের এই জায়গাটা এসে একটা সিনাপসিসের সম্ভাবনা তৈরি হয়। পরবর্তীতে প্যাকাইটিন দশায় এসে তারা নিজেদের মধ্যে ক্রসিং ওভার করে, সেটাকে আমরা কায়াজমেটা বলি। কায়াজমেটা এবং ক্রসিং ওভার করে তারপর তারা ধীরে ধীরে ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস স্টেজে টোটালি আলাদা হয়ে যায়, টোটালি আলাদা হয়ে যায়। তাহলে জাইগোটিন একটা গুরুত্বপূর্ণ স্টেজ আমাদের মিওসিস ওয়ানের প্রোপেজ ওয়ানে, মিওসিস ওয়ানের প্রোপেজ ওয়ান। আমরা আবারও বলছি, প্রথমে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। লেপ্টোটিন স্টেজে হলো ক্রোমোজোম গুলো জাস্ট সুতার মতো হবে। জাইগোটিন স্টেজে তারা কাছাকাছি আসবে, নিজেদের মধ্যে একটা পেয়ার তৈরি করবে। প্যাকাইটিন স্টেজে তারা নিজেদের মধ্যে যে এক্সচেঞ্জটা, জেনেটিক ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ, যেটাকে আমরা ক্রসিং ওভার বলি, সেটা হয়ে যাবে। পরবর্তীতে ডিপ্লোটিন স্টেজে ক্রসিং ওভার শেষ, তারা ধীরে ধীরে আলাদা হয়ে যাবে এবং ডায়াকাইনেসিস স্টেজে টোটালি তারা আলাদা হয়ে যাবে। টোটালি তারা আলাদা হয়ে যাবে, টোটালি তারা আলাদা হয়ে যাবে, টোটালি তারা আলাদা হয়ে যাবে। টোটালি নিউ কোশ্চেন, ট্রপোমাইসিন। এর আগে সাধারণত স্কেলেটাল মাসল পরীক্ষায় আসতো। কি স্কেলেটাল মাসল দেখতে কেমন আমরা জানি, স্কেলেটাল মাসলের সেলগুলো কেমন হয়। এই স্কেলেটাল মাসলে আমরা যদি সেলগুলো চিন্তা করি, এরকম সিলিন্ড্রিক্যাল সিলিন্ড্রিক্যাল সেলগুলো থাকে। প্রতিটা সেলে আবার আমাদের মাল্টিপল নিউক্লিয়াস থাকে, পেরিফেরালি পেরিফেরালি এরকম মাল্টিপল নিউক্লিয়াস থাকে। এখানে আমাদের অ্যাক্টিন থাকে, মায়োসিন থাকে। এই অ্যাক্টিন মায়োসিনের বাইন্ডিং এর কারণে আমরা এখানে মাসল কন্ট্রাক্ট করে, এগুলো আমরা জানি। তো এইখানে আবার আমরা উল্টা প্রশ্ন প্রশ্ন পাচ্ছি, সেটা হলো ট্রোপোমাইসিন। তো হোয়াট ইজ ট্রোপোমাইসিন? আপনাদের কারো আইডিয়া আছে কিনা? আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের জিজ্ঞেস করিনি, কারণ আপনারা অনেকেই হয়তো মাত্রই পড়াশোনা শুরু করেছেন বা সেশন শুরু করেছেন। এজন্য আমি চাই না যে, আমি কখনোই চাই না যে কোনো ব্যাপারে কারোর মধ্যে কোনো নেগেটিভিজম আসুক। তো কিন্তু এখানে এসে জাস্ট জিজ্ঞেস করা, যদি কেউ জানেন যে আসলে ট্রোপোমাইসিন কি জিনিস। কেউ জানা থাকলে আনমিউট হয়ে বলতে পারে। না জানা থাকলেও ক্ষতি নেই। মাসেল কন্ট্রাকশনে হেল্প করে। ওকে, আর কেউ? এটা খুব মজার ফাংশন আসলে। কারণ আমরা তো সারা জীবন পড়ে আসছি যে মাসল কন্ট্রাকশনে হেল্প করে অ্যাক্টিন মায়োসিন, এটা আমরা সবাই জানি। তো আসলে ট্রোপোমাইসিন জিনিসটা হলো ঠিক তার রিভার্স। এটা ওয়ান টাইপ অফ অ্যান্টাগনিস্ট। এটা একটা অ্যান্টাগনিস্ট প্রোটিন। ধরেন আপনার মাসল এখন কন্ট্রাক্ট করতে ইচ্ছে করছে না, আপনি এখন কন্ট্রাকশনে যাবেন না। এই কন্ট্রাকশনে যে যাবেন না, এই রিল্যাক্সেশনটা প্রোভাইড করা হলো ট্রোপোমাইসিন। তো অ্যাক্টিন মায়োসিনের যে বাইন্ডিং হওয়ার কথা, সেই বাইন্ডিংটা সে হতে দেয় না। বাইন্ডিং না হওয়ার কারণে তখন আলটিমেটলি মাসলটা কন্ট্রাক্ট করে না। তো এই জন্য এটা অ্যাকশনটা খুব মজার, এটা অ্যাকশনটা মূলত এটা মাসল কন্ট্রাকশনটাকে ব্লক করে, মূলত মাসল কন্ট্রাকশনটাকে ব্লক করে, মূলত মাসল কন্ট্রাকশনটাকে ব্লক করে। আচ্ছা, ডিজার্থিয়া। ডিজার্থিয়া আমরা খুব জানি যে পেশেন্টকে হয়তো কোনো আগের একটা স্লাইডটা একটু দেখান না।
কোনটা আপু? এটা। এগুলা আপু আমরা এখানে যা আপনারা পরবর্তীতে যখন আমাদের লাস্ট আওয়ার বা বইগুলো পেয়ে যাবেন, এগুলা তখন আমরা আরো মডিফিকেশন করে এক্সপ্লেনেশন দিব। কারণ এখানে আমরা কিছু প্রাথমিক এক্সপ্লেনেশন জাস্ট দেওয়া আছে। আর যেটা মূল এক্সপ্লেনেশনটা আসলে আমি মুখে বলার চেষ্টা করছি। এজন্য আমি এই এক্সপ্লেনেশন অংশ নিয়ে খুব বেশি ফোকাস করছি না। কারণ আপনি এখানে এক্সপ্লেনেশন গুলো যতই দেখেন, যতক্ষণ আপনি না বুঝবেন যে ট্রপোমাইসিন হলো একটা অ্যান্টাগনিস্ট প্রোটিন, একটা সিঙ্গেল স্ট্রেন্থ অ্যান্টাগনিস্ট প্রোটিন যেটা অ্যাক্টিন এবং মায়োসিনকে বাইন্ড হতে দেয় না, যেটা রিল্যাক্সিং প্রোটিন হিসেবে কাজ করে। তখন আপনি এমনিতেই পারবেন। আচ্ছা, ডিসআর্থি আমরা জানি, আমরা খুব ছোটবেলা থেকে সেরেবেলাম এক্সামিনেশন করতে গেলে রুগীকে বলি যে বাবা এটা বলেন, ওইটা বলেন। রুগী বলতে পারে না, ভেঙে বলে, সিলেবেলে ভাগ করে বলে। তখন আমরা সেটাকে ডিসআর্থিয়া বলি। তো সেরেবেলাম লেশনে ডিসআর্থিয়া হয় আমরা জানি। আবার কোনো পেশেন্টের যখন হাইপোগ্লোসাল নার্ভ, এটা একটু অ্যাটিপিক্যাল টার্ম। তো হাইপোগ্লোসাল নার্ভে লেশন হলে তখনও দেখা যায় পেশেন্টের টাং প্যারালাইসিস হয়। পেশেন্ট একবারে একটা শব্দ উচ্চারণ করতে পারে না। যদিও হাইপোগ্লোসাল নার্ভের জন্য যে ডিজার্থিয়া হয় সেটা ট্রু ডিজার্থিয়া না, বাট এটা আমরা প্রশ্ন সলভ করতে গিয়ে দেখলাম যে আসলে দুই একটা বইতে এই হাইপোগ্লোসাল নার্ভের লেশন বা হাইপোগ্লোসাল নার্ভের লেশন হলেও যে পেশেন্টের যে কথা বলতে পারছে না বা ভেঙে বলছে, এটাকে ডিজার্থিয়া হিসাবে ওনারা দেখাচ্ছে। এজন্য আমরাও এটাকে ট্রু হিসাবেই দিচ্ছি। ঠিক আছে? তবে পরীক্ষায় যদি এসবি আসে তাহলে উত্তর হবে সেরেবেলাম, যদি এসবি আসে সেটা হবে উত্তর হবে সেরেবেলাম, কারণ সেরেবেলামের একটা স্পেশাল পোর্শন আমাদের, আমরা জানি যে সেরেবেলামকে বিভিন্ন ফাংশনাল কম্পোনেন্টে ভাগ করা হয়, প্যালিও সেরেবেলাম, নিও সেরেবেলাম, আর কি সেরেবেলাম। ওই প্যালিও সেরেবেলামের কাজ হলো টোন এবং পোস্চার মেনটেন করা, নিও সেরেবেলামের কাজ হলো কোঅর্ডিনেশন করা। এই যে টোন পোস্চার কোঅর্ডিনেশন, যখন এই কাজগুলো হয় না তখনই পেশেন্ট আর একবারে কনস্টিটিউশন, বৃহস্পতিবার এই শব্দগুলো উচ্চারণ করতে পারে না, তখন সে ভেঙে উচ্চারণ করে। সবচেয়ে সহজ প্রশ্ন, যখন আমরা রিসেন্সি টিপস ক্লাসে ছিল, আমরা অনেকেই তখন বলছিলেন যে, মানে বলছিল যে ভাইয়া আসলে আমরা ফাংশনাল কম্পোনেন্ট পড়বো কিনা, তখন বলেছিলাম যে আসলে ফাংশনাল কম্পোনেন্ট পড়লেও মনে থাকে না, না পড়লেও মনে থাকে না। অথবা সেটা যদি আপনি পারেন জাস্ট 7 নার্ভের ফাংশনাল কম্পোনেন্ট গুলো পড়ে নিবেন, আর পরীক্ষায় যদি প্রশ্ন আসে খুব সহজ প্রশ্ন আসারই সম্ভাবনা বেশি। কারণ নার্ভ যে কঠিন এটা আসলে সবাই জানে। তো একদম সহজের চেয়েও সহজ কোশ্চেন আসছে, পিওর ক্রেনিয়াল নার্ভ, সেন্সরি ক্রেনিয়াল নার্ভ কি। তো আমরা সবাই জানি আমাদের কারা সেন্সরি নার্ভ কারা মোটর, এই প্রশ্নের উত্তর দেওয়াটাও আসলে এক প্রকার সময় নষ্ট। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সহজ প্রশ্ন, এটা আমরা বারবারই বলি যে আমাদের যেই নিউরাল স্ট্রাকচার গুলো আছে, এই নিউরাল স্ট্রাকচার গুলো সাধারণত এদের গায়ে কোনো পেইন সেনসিটিভ স্ট্রাকচার থাকে না। বাইরের যে প্রোটেক্টিভ লেয়ারটা আছে সেগুলাই মূলত পেইন সেনসিটিভ স্ট্রাকচার। আমাদের ব্রেইন বলি, স্পাইনাল কর্ড বলি, এরা কেউই সেনসিটিভ স্ট্রাকচার না। কিন্তু এদের বাইরে যে কাভারিং গুলো আছে, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার, এগুলো হলো সেনসিটিভ স্ট্রাকচার, পেইন সেনসিটিভ স্ট্রাকচার। এজন্য আপনারা একটা ক্রেনিওটমির নাম শুনে থাকবেন বা মাঝে দেখবেন পত্রিকায় আসে অ্যাওয়াক ক্রেনিওটমি, যে পেশেন্ট জেগেছিল আমরা অপারেশন করছি। তো এই ক্ষেত্রে আসলে কি করা হয়, দেখা যায় যে পেশেন্টকে আমরা যখন ক্রেনিওটমি করি বা বোনস কাটি, যতক্ষণ পর্যন্ত আমরা ডুরা পর্যন্ত থাকি ততক্ষণ পর্যন্ত পেশেন্টকে আমরা ঘুম পাড়ায় রাখি, ডুরা কাটা শেষে পেশেন্টকে আবার জায়গায় দেওয়া হয়। তো পেশেন্ট ওই ব্রেইনের কাজ যখন আমরা করি তখন পেশেন্ট জেগে থাকে। এটাকে ক্রেনিওটমি বলে। মাঝে দেখবেন বিভিন্ন টিভি চ্যানেলে বা নিউজে আসে যে পেশেন্ট হয়তো বসে আছে, কথা বলছে, তারপর ওর মধ্যে অপারেশন হচ্ছে। তো এটা হলো আসলে মূলত এইটারই হলো একটা মেকানিজম। এটা আদি যুগের প্রশ্ন, কয়েক হাজার বার পরীক্ষায় আসছে যে রাইট লাঙ্গের রিলেশনে কি থাকে, লেফট লাঙ্গের রিলেশনে কি থাকে। একদম আদি যুগ থেকে আসে। রাইট লাঙ্গে আমরা জানি অ্যাজাইগাস বেইন রিলেশন, রাইট লাঙ্গে গুরুত্বপূর্ণ দুইটা স্ট্রাকচার থাকে, অ্যাজাইগাস বেইন এবং সুপিরিয়র ভেনা কাভা। আর লেফট সাইডে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হলো ডিসেন্ডিং থোরাসিক আওরটা এবং থোরাসিক ডাক্ট, ডিসেন্ডিং থোরাসিক আওরটা এবং থোরাসিক ডাক্ট। কারণ অ্যাজাইগাস বেইন সুপিরিয়র ভেনা কাভা শেষ হবে, এবং আপনারা সবাই খুব ভালো করে জানেন যে আমাদের সুপিরিয়র ভেনা কাভা থাকে রাইট সাইডে, ইনফেরিয়র ভেনা কাভাও থাকে রাইট সাইডে, এবং অ্যাজাইগাস ভেইন যেহেতু এখানে এসে ড্রেন করবে সুতরাং সে রাইট লাঙ্গের কাছেই থাকবে। আর থোরাসিক ডাক্ট যেহেতু লেফট সাইডে এসে ড্রেন করে সুতরাং সে লেফট লাঙ্গের কাছেই থাকবে। এটা একদমই ন্যাচারাল এবং একদমই সোজা। ওকে, এটাও পুরনো প্রশ্ন যে কোন ভেন গুলো রাইট সাইডে রাইট অ্যাট্রিয়ামে ড্রেন করে, এটা আসলে একটা ভুয়া প্রশ্ন। আলটিমেটলি সব রকমের যে ভেনাস সিস্টেম আছে, হার্টের যে ভেনাস সিস্টেম সেটা রাইট অ্যাট্রিয়ামেই ড্রেন করবে, এবং সেটা হলো থ্রো করোনারি সাইনাস।
আমরা জানি হার্টের যে ভেনাস সিস্টেম আছে সেটা রাইট এট্রিয়ামে ড্রেন করবে থ্রু করোনারি সাইনাস এবং এই করোনারি সাইনাসের মধ্যে আবার কিছু ব্রাঞ্চ আছে, গ্রেট কার্ডিয়াক ভেইন, মিডল কার্ডিয়াক ভেইন, স্মল কার্ডিয়াক ভেইন, আর কিছু ছোট ছোট ভেইন আছে যারা সরাসরি রাইট এট্রিয়ামে ড্রেন করে। তার মধ্যে অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেইন আছে, ভেনা কর্ডি মিনিমিস আছে। এরা সাধারণত সরাসরি রাইট এট্রিয়ামে এসে ড্রেন করে। ঠিক আছে? এবার যেহেতু ভেনাস ড্রেনেজ আসছে, আপনারা যারা ডিপ্লোমা দিবেন নেক্সট, তাদের হয়তো আসবে হলো করোনারি আর্টারি সাপ্লাই, তাদের হয়তো আসবে করোনারি আর্টারি সাপ্লাই, তাদের হয়তো আসবে করোনারি আর্টারি সাপ্লাই, তাদের হয়তো আসবে করোনারি আর্টারি সাপ্লাই। এটা তো অনেকবার আসা প্রশ্ন যে আমাদের যেই ডায়াফ্রামে যে ওপেনিং গুলো আছে এর মধ্যে ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে কি যায়। আমরা জানি ডায়াফ্রামে 3টা ওপেনিং খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমাদের প্রথম যে ওপেনিংটা থাকে থোরাসিক 8 লেভেলে সেটা হলো ভেনাকোবাল ওপেনিং, থোরাসিক 10 লেভেলে থাকে হলো ইসোফেজিয়াল ওপেনিং, থোরাসিক 12 লেভেলে থাকে অ্যাওর্টিক ওপেনিং। ভেনাকোবাল ওপেনিং দিয়ে আমাদের ইনফেরিয়র ভেনাকোবা এবং আরেকটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার যায় সেটা হলো রাইট ফ্রেনিক নার্ভ, রাইট ফ্রেনিক নার্ভ, রাইট ফ্রেনিক নার্ভ, রাইট ফ্রেনিক নার্ভ। 10 নাম্বার 10th thoracic vertebral লেভেলে আমাদের থাকে হলো ইসোফেজিয়াল ওপেনিং। এখানে ইসোফেগাস ছাড়াও আমাদের যাবে হলো 10th নার্ভ বা ভ্যাগাস নার্ভ, 10th নার্ভ বা ভ্যাগাস নার্ভ, 10th নার্ভ বা ভ্যাগাস নার্ভ, 10th নার্ভ বা ভ্যাগাস নার্ভ। আর 12 নাম্বার লেভেলে 12 লেভেলে thoracic 12 লেভেলে থাকে অ্যাওর্টিক ওপেনিং। এখানে ডিসেন্ডিং thoracic aorta নামবে আর উঠবে হলো thoracic duct and azygous vein, 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 thoracic duct and azygous vein। ঠিক আছে? খুবই সহজ প্রশ্ন। ওকে। তো এই যে এই হলো আমাদের মূলত অ্যানাটমির পোরশন। ওকে। এখন আসি একটু ডিসকাশনে 5 মিনিট সময় নিব। তাহলে দেখেন আমাদের রেসিডেন্সি বা ডিপ্লোমা দিতে গিয়ে আমরা সবচেয়ে বেশি ভয় পাই অ্যানাটমি পোরশনকে। কিন্তু আপনি এখানে খেয়াল করবেন যে পিওর আমি যদি চিন্তা করি প্রিভিয়াস কোশ্চেন থেকে সরাসরি কোশ্চেন আসছে অ্যাবাউট 40 থেকে 45%। একদম টিপিক্যাল প্রিভিয়াস কোশ্চেন। যেমন এটা টিপিক্যাল প্রিভিয়াস কোশ্চেন। আমরা যদি এটা দেখি এটা টিপিক্যাল প্রিভিয়াস কোশ্চেন। এটা পুরো প্রিভিয়াস কোশ্চেন। তাহলে আর এটা একদমই সোজা প্রশ্ন আসছে 3টা থেকে 4টা প্রশ্ন। আর আমরা দেখতে পাচ্ছি 3টা থেকে 4টা প্রশ্ন বিশেষ করে হিস্টোলজি, যেটা আমরা ক্লাসেও বারবার বলি যে হিস্টোলজিতে আপনার 1টা 2টা প্রশ্ন একটু ডান বাম আসতে পারে হিস্টোলজিতে। আর টোটালি নতুন প্রশ্ন আসছে বলতে যদি আমরা বলতে চাই সেটা হলো ট্রোপোমাইসিন, যেটা আপনার যদি ট্রোপোমাইসিন জানা না থাকে তাহলে আপনি আসলে ওই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। শুধুমাত্র এই একটা প্রশ্নই আসছে যেটা ফুললি নতুন বা যেটা আমরা টাচ করিনি বা আমরা হয়তো পড়ি নাই। বাকি মোটামুটি আরেকটা প্রশ্ন পোস্টেরিয়র কিউক্যারিটিনয়েড। এটা অবশ্য আপনারা অনেকেই যারা ভোকাল কর্ড সম্পর্কে পড়া আছে অন্তত আপনি জানেন যে এটা অ্যাবডাকশন অফ দ্য ভোকাল কর্ড করে, অতটুকু জানলে 2টা স্টেম এখানে কমন পড়ে যায়। 2টা 3টা স্টেম এমনিতেই পারা যায়। তাহলে মূলত প্রশ্ন কঠিনের মধ্যে আমি যদি চিন্তা করি পোস্টেরিয়র কিউক্যারিটিনের একটা প্রশ্ন কঠিন আসছে, এসবিএ গুলা খুবই সোজা আসছে, শুধুমাত্র ফেসিয়াল নার্ভে এসবিএটাকে একটু বেশি কমপ্লিকেটেড করা হয়েছে, প্রয়োজনের অতিরিক্তই একটু বলা যায় যে অনেক বেশি কমপ্লিকেটেড করা হয়েছে, বাট এতটা কমপ্লিকেটেড সাধারণত থাকে না। যাই হোক এবার প্রশ্ন আসছে, আপনাদের ওই প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে। এছাড়া ম্যাক্সিমাম প্রশ্নই আমার কাছে মনে হয়েছে অন্যান্য সাবজেক্টের তুলনায় যথেষ্ট সহজ প্রশ্ন আসছে। তো এটা বলার উদ্দেশ্য হলো যে যারা নেক্সট রেসিডেন্সি দিতে যাচ্ছেন, পার্ট 1 পরীক্ষা দিতে যাচ্ছেন, ডিপ্লোমা দিতে যাচ্ছেন, অ্যানাটমি অংশটাকে কখনোই ইগনোর করা যাবে না। বরং অ্যানাটমি অংশটা একদম ফিক্সড। এখানে হাইপোথিসিসের কিছু নাই, এখানে অ্যান্সার চেঞ্জ হওয়ার কিছু নাই। যেটা রাইট অ্যাট্রিয়ামে ড্রেন করে সেটা আপনারও রাইট অ্যাট্রিয়ামে ড্রেন করবে, আমারও করবে। অতীতে যারা আসছে তাদেরও করছে, ভবিষ্যতে যারা আসছে তাদেরও আসবে, তাদেরও করবে। সুতরাং কোনো চেঞ্জ হবে না। এজন্য আমার রিকোয়েস্ট থাকবে অ্যানাটমিটা শুরু থেকেই একটু গুরুত্ব দিয়ে আপনারা পড়া শুরু করবেন এবং ভালোভাবে পড়ার চেষ্টা করবেন এবং আপনারা এখানে কনফিডেন্টলি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এখানে কোনো হাইপোথিসিস নাই, এখানে কোনো অ্যান্সারের চেঞ্জ নাই, এখানে কোনো কনফিউশন নাই। তো সব মিলায়ে আপনাদের অনেকেই ম্যাক্সিমামই আপনারা আমাদের সাথে এড হয়েছেন, কানেক্টেড হয়েছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এখন যেহেতু মাত্রই আপনারা শুরু করেছেন এজন্য আমি আপনাদেরকে প্রশ্ন খুব একটা ধরিনি। কিন্তু এরপর থেকে যখন আপনারা আরেকটু পড়াশোনায় যাবেন, এরপর থেকে আবার যখন আপনাদের সাথে আমার সেশন হবে, তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই ইন্টারেকশন করতে হবে। সঠিক হোক, ভুল হোক আমার সাথে উত্তর দেওয়ার প্র্যাকটিস করতে হবে। ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষার আগে আমরা অনেকগুলা এরকম সেশন নিয়ে থাকি। বিভিন্ন কোয়েশ্চেন সলভ সেশন, বিভিন্ন লাইভ ইন্টারেকশন সেশন, র‍্যাপিড রিভিশন সেশন। তো আপনারা আমাদের সাথে অবশ্যই কানেক্টেড আছেন, কানেক্টেড থাকবেন ইনশাআল্লাহ। আর আপনাদের জন্য শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। যদি পড়াশোনা রিলেটেড
প্রশ্ন না, প্রশ্ন রিলেটেড আসলে যেহেতু মাত্র আপনারা অনেকে প্রিপারেশন শুরু করেছেন বা অর্ধেকে আছেন। যদি পড়াশোনা বা প্রিপারেশন রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে কেউ করতে চাইলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন আমাদের বই বের হবে কিনা? জি, আমাদের বই বের হয়ে যাবে। মার্চে ডিপ্লোমার আগে আপনারা আমাদের আপডেটেড লাস্ট আওয়ার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর কি কোনো সেশন আছে না শেষ? কেউ কি জানেন? আমি অবশ্য পরে আসছি। আমি শুধু অ্যানাটমিটাই দেখলাম। অন্য কিছু আছে কিনা?